ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ইয়েলি বুঝতে পারে সে চোখে দেখতে পারছে না। এরপর তার জন্য একটা ডাক্তার ডাকা হয়। ইয়েলি বলে, আমাকে সাপে কামড়েছিল, এজন্য কি আমি চোখে দেখতে পারছি না? ডাক্তার বলে, ওই সাপ খুবই মারাত্মক, তবে আপনি চিন্তা করবেন না, আপনি 3-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। এরপর ইয়েলি দাসীকে বলে, আমার খেয়াল রাখার জন্য তোমাকে ধন্যবাদ, তবে যে আমাকে বাঁচিয়েছে তুমি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারো? দাসী বলে, আপনাকে আমাদের এই ভিলার মালিক বাঁচিয়েছে। ইয়েলি বলে, তোমাদের মালিকের নামটা বলতে পারো? সে বলে, আমরা ওনার নাম সরাসরি মুখে নেই না, তবে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। অন্যদিকে ইয়াও ইয়েলির কথা মনে করছিল। তখন জিন এসে বলে, আমি ম্যাডামকে পাইনি, তবে তার একটা জুতা পেয়েছি। খাদ বেশি একটা গভীর না, হয়তো ম্যাডাম বেঁচে আছে, তবে সমস্যা হলো সেখানে আমি অনেকগুলো সাপ দেখতে পেরেছি। আর আমি এই ডালটা পেয়েছি, যেটা দিয়ে মূলত সবগুলো সাপ মারা হয়েছে। হতে পারে কোনো সোয়ার্ড মাস্টার ম্যাডামকে বাঁচিয়েছে। এদিকে ইয়েলির অনেক কাশি হচ্ছিল। সে ডাকতে থাকে যে আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু কেউ সাড়া না দিলে সে একটা লাঠি নিয়ে বাইরে বের হয়। তখন সেখানে জিনলি আসে, কিন্তু সে কোনো কথা বলে না। ইয়েলি আবারও ঘরে ফিরে যেতে চাইলে পড়ে যায়। তখন জিনলি এসে তাকে সাহায্য করে। ইয়েলি বলে, তুমি কে? তুমি কি এই বাড়ির কোনো দাস? এই বাড়ির মালিক নাকি আমাকে বাঁচিয়েছে? তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? আমি নিজে তাকে ধন্যবাদ জানাতাম। এরপর সে বলে, তুমি কিছু বলছো না কেন? তুমি কি কথা বলতে পারো না? তারপরেও সে কিছু না বললে ইয়েলি একাই উঠে যেতে চায়, তবে সে পায়ের ব্যথার কারণে পারছিল না। তখন জিনলি তাকে কোলে করে ভেতরে নিয়ে আসে। সে তার পায়ের আঘাতে ওষুধ দিয়ে দেয়। পরে সে তার হাত দেখলে সেখানে বানরের কামড়ের দাগ দেখতে পায়। জিনলি চলে যেতে চাইলে ইয়েলি বলে, আমার হয়ে একটা কাজ করতে পারবে? আমার বাড়ির মানুষ নিশ্চয়ই আমাকে খুঁজছে, সেখানে একটা সংবাদ পাঠাতে পারবে? আমার স্বামী রাজকুমার ইয়াও, তুমি তার কাছে গেলে সে তোমাকে ধন্যবাদ জানাবে। তবে জিনলি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় মিনসিকে অনেক টর্চার করা হচ্ছিল। মিনসি বলে, আমি সত্যি বলছি, আমি ওকে প্রাণে মারতে চাইনি। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তার শরীরে ছ্যাঁকা দিতে গিয়ে তারা দেখতে পায় সেখানে একটা চিহ্ন রয়েছে। জিনলির বাটলার বলে, এর নাম মিনসি, সে মিনিউর ভাই। ওর ভাইয়ের সঙ্গে রাগারাগি করে ও বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। ওর ভাই মূলত মার্কিউস মুয়াং এর হয়ে কাজ করে। জিনলি বলে, তাহলে ও ইয়েলিকে কেন মারতে চাইছিল? তবে এর উত্তর এরা কেউই জানে না। এরপর পরদিন সকালে ইয়াও তার লোকজন নিয়ে ওই গ্যাংয়ের লোকের কাছে চলে আসে, যারা ইয়েলিকে ওই দিন মারতে চাইছিল। ইয়াও বলে, সে কোথায়? লিডার বলে, সে বলতে আপনি কার কথা বলছেন? ফ্যাং তার পায়ে আঘাত করলে তারা সবাই বসে পড়ে। লিডার বলে, আপনারা ওই মেয়েটাকে খুঁজছেন? তাকে কিডন্যাপ করার জন্য আমাকে একজন মহিলা টাকা দিয়েছে। আমরা তাকে কিডন্যাপ করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই একটা সোয়ার্ডম্যান এসে আমাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। আমরা আর সামনেই যেতে পারিনি। তারা জিজ্ঞেস করে, যে কিডন্যাপ করার জন্য টাকা দিয়েছিল সে কে? লোকটা বলে, আমি ওনার চেহারা দেখিনি, শুধুমাত্র টাকা দিয়েছিল আর কোথায় গিয়ে তাকে কিডন্যাপ করতে হবে এই কথাটা বলে দিয়েছিল। ইয়াও তাকে ধরে বলে, আমি আবার জিজ্ঞেস করছি, যে এই অর্ডার দিয়েছিল সে কে ছিল? অন্যদিকে মিনসির জ্ঞান ফিরে আসে। তখন সে কোনো মতে নিজের দড়ি কেটে সেই ঘর থেকে পালিয়ে যায়। এদিকে ইয়েলির ঘরের সামনে অনেকগুলো নতুন ফুল আনা হয়। একজন মালি তার বাগান থেকে ফুলগুলো দিয়ে যাচ্ছিল। দাসী ইয়েলির সঙ্গে তাদের এই ভিলার মালিকের কথা বলছিল। সে বলছিল সে খুবই ভালো একজন মানুষ, নাচ গান থেকে শুরু করে কবিতা বলা, সেতার বাজানো, সবকিছুতেই সে পারফেক্ট। তবে এরপর সে নিজে চুপ হয়ে যায় আর বলে, আমি এখন আসছি। ইয়েলি এরপর ওই মালির সঙ্গে গিয়ে কথা বলতে শুরু করে। কথায় কথায় সে বলে, আপনি ফুল বিক্রি করে কত টাকা পান? লোকটি বলে, মাসে 100-র মতো হয়। ইয়েলি বলে, আর এই টাকা যদি আমি আপনাকে একদিনেই দেই? লোকটা তখন তার কাছে এসে বলে, আমাকে তাহলে কি করতে হবে? ইয়েলি বলে, একজনের কাছে খবর পাঠাতে হবে। এদিকে ইং অনেক ভয় পাচ্ছিল যে ইয়েলি কি সত্যি আবার মরে গেল নাকি। দাসী আসলে ইং জিজ্ঞেস করে, জিনলি কোথায়? সে বলে, রাজকুমার মাউন্টেন ভিলাতে গেছে। ইংও সেখানে যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ তাদের গাড়ি থেমে যায়। গারোয়ান বলে, সামনে একটা লোক জখম অবস্থায় পড়ে আছে। ইং বলে, তাকে সরিয়ে দিয়ে আপনি গাড়ি চালিয়ে যান। তবে এরপর জানালা দিয়ে যখন সে মিনসিকে দেখতে পায়, তখন সে তাকে চিনতে পারে আর গাড়ি থামাতে বলে। এদিকে জিন দৌড়ে এসে ইয়াওকে বলে, আমরা ম্যাডামের খোঁজ পেয়েছি। অন্যদিকে ডাক্তার মিনসির চিকিৎসা করে। এদিকে ইয়েলির চোখ ঠিক হয়ে গেছে। সে দাসীকে রাজকুমার জিনলিকে ডাকতে বলে। জিনলি সেখানে এসে বলে, তুমি কি এখন ঠিক আছো? তোমার শরীরে অন্য কোনো সমস্যা আছে? ইয়েলি কোনো উত্তর দেয় না। জিনলি তার কাছে এসে বলে, আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, তবে তুমি যদি আমার পরিচয় জানতে, তুমি এখানে থেকে চিকিৎসা করতে না। ইয়েলি বলে, আমি বাড়ি যাব। সে
সে বলে অসম্ভব, তুমি এখনো অসুস্থ। ইয়েলি যেতে শুরু করলে জিনলি তাকে আটকায়। সে বলে তুমি একবারও আমার কথা ভাবছো না? তুমি জানো তোমাকে অসুস্থ অবস্থায় দেখে আমার মনটা কেমন লাগছে? ইয়েলি বলে তুমি ভেবে দেখেছো আমি এখানে থাকলে ইংয়ের কেমন লাগবে? জিনলি বলে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। ইয়েলি তাকে চুপ করতে বলে আর তার কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর সে যেতে চাইলে পা পিছলে পড়ে যেতে চায়। জিনলি তাকে ধরতে চায় আর দুজন একসাথে পড়ে যায়। জিনলি ইয়েলির হাত ধরলে ইয়েলি তাকে একটা থাপ্পড় মারে। জিনলি বলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? ভুলে যেও না আমি তোমাকে বাঁচিয়েছি। সে বলে আমি বলিনি তোমাকে আমাকে বাঁচাতে। জিনলি বলে কেন কেন তুমি আমাকে এতটা ঘৃণা করো? সে বলে তুমি জানো না কেন? জিনলি এরপর একটা চাকু বের করে বলে আমি বুঝতে পেরেছি তুমি ওই সব লোকেদের মৃত্যুর জন্য আমাকে দায়ী করছো। তাহলে তুমি আমাকে মেরে ফেলো, তবুও আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। সে এরপর তার হাত ধরে নিজের পেটে চাকু ঢুকিয়ে দেয়। ইয়েলি বলতে থাকে তুমি কি পাগল হয়ে গেছো? তখন জিনলির লোকজন সেখানে চলে আসে। এরপর জিনলির জ্ঞান ফিরলে সে সামনে ইয়েলিকে দেখতে পায়। সে বলে তুমি যাওনি, তুমি এখনো আমাকে ভালোবাসো তাই না? ইয়েলি বলে ছোটবেলায় আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করতাম, তবে এই জন্য প্রায়ই আমার দাঁত ব্যথা হতো। সিনিয়র হান আমাকে শিখিয়েছিল কোন টেকনিক ব্যবহার করলে শরীরে যে কোনো ব্যথা কিছুটা হলেও কমে যায়। যেদিন তাকে মারা হয়েছিল তুমি বলো তো সে কি ওই টেকনিকটা ব্যবহার করার সময় পেয়েছিল? সিনিয়র চ্যান বাচ্চা অনেক পছন্দ করত। ওই বছর তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। সে কত খুশি ছিল। এখন তার সন্তানের বয়স 8 বছর। তার সন্তান জানেই না তার বাবা দেখতে কেমন ছিল। সে কান্না করে বলতে থাকে চিংয়ের বয়স ছিল মাত্র 12 বছর। সে খুশি হয়ে তোমাকে এগিয়ে দিতে এসেছিল, কিন্তু তাকেও তোমার কারণে মরতে হয়েছে। তুমি যত যাই করো না কেন এই জীবনে কোনোদিন আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমার তো খুশি হওয়া উচিত যে আমাদের বিয়ে ভেঙে গেছে, নইলে হয়তো আমি বিয়ের রাতেই তোমাকে মেরে ফেলতাম। তখনই তারা শুনতে পায় বাইরে রাজকুমার ইয়াও এসেছে। ইয়েলি দৌড়ে তার কাছে যায়। জিনলিকে তার বাটলার ধরে রেখেছিল। এরপর এরা চলে যায়। অন্যদিকে মিনসির জ্ঞান ফেরে। ইং বলে তুমি না বলেছিলে তুমি কত বড় মাস্টার, আজ আমি না থাকলে রাস্তায় পড়েই থাকতে। মিনসি বলে তুমি রাজকুমারের বউ হয়ে এরকম একটা কাজ কেন করছো? ইং জিজ্ঞেস করে আচ্ছা ও কি ভালো আছে? মিনসি বলে ও খাদে পড়ে গেছে। ইন এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। মিনসি বলে ভয়ের কিছু নেই, ওকে অন্য কেউ বাঁচিয়ে নিয়ে গেছে। ইং রেগে গিয়ে বলে কথায় এক লাইনে বলে শেষ করতে পারো না? আজকের পর থেকে আমি যেন তোমাকে আর না দেখি। এরপর সে চলে যায়। এরপর আমরা ইয়েলিকে দেখি যে বাড়িতে ঘুমাচ্ছিল। ইয়াও তাকে ঘুমাতে দেখে চলে যায়। একটু পর তার কাছে কবুতর আসে। ইয়েলি সেখানে কিছু লিখে কবুতরটাকে পাঠিয়ে দেয়। দেখা যায় সেটা সরাসরি বিনের কাছে এসেছে, যেখানে লেখা ছিল বনে আরো একজন অ্যাসাসিন ছিল। পরদিন বিন ওই প্যাভিলিয়নে আসে, যেই প্যাভিলিয়নে মিনসি ছিল। সে ওয়েটারকে বলে যে অসুস্থ ছেলেটা এখানে থাকছে, আমি তার বন্ধু। ওয়েটার যখনই তাকে উপরে নিয়ে যেতে চায় তখন সিঁড়িতেই মিনসির সঙ্গে তার দেখা হয়। মিনসি অনেক কষ্টে পালিয়ে যেতে চায়, তবে বিন তাকে ধরে ফেলে। পরদিন ইয়াও ইয়েলির ঘরে আসলে দেখতে পায় সেখানে কেউ নেই। এক দাসীকে জিজ্ঞেস করলে দাসী বলে ম্যাডাম সকাল সকালই দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ইয়াও জিনকে তার খোঁজ করতে বলে। অন্যদিকে ইয়েলি একটা ভাঙাচোরা জায়গায় এসেছে। এখানে সে আর বিন মিনসির কাছে আসে। বিন তাকে বলে বন্ধু ওঠো। মিনসি বলে তুমি বেঁচে আছো? সে বলে হ্যাঁ। মিনসি বলে তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই না? সে বলে হ্যাঁ আমি তোমাকে বাঁচিয়েছি। মিনসি বলে তাহলে এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? ইয়েলি বলে কাউকে সাহায্য করে আবার তার কাছ থেকে প্রতিদান নেওয়া আমার পছন্দ না। এবার তুমি বলো আমাকে মারতে তোমাকে কে পাঠিয়েছিল? তবে মিনসি না করে দিলে ইয়েলি তখন চাকু দিয়ে তাকে ভয় দেখায়। মিনসি বলে ওই বোকা মেয়েটা আমাকে অর্ডার দিয়েছিল, তবে সত্যি বলতে সে তোমাকে মারতে চায়নি। এরপর বিন ইয়েলিকে বলে ওই বোকা মেয়েটাকে তার কোনো ব্যবস্থা করবে না? ইয়েলি বলে আমি আন্দাজ করতে পেরেছি সে আসলে কে। অন্যদিকে ইং জোর করে তার স্বামীর ঘরে ঢুকে পড়ে। তবে দেখা যায় সেখানে অনেকগুলো নাচনেওয়ালি এবং পুরুষরাও রয়েছে, যারা সবাই মিলে একসঙ্গে ড্রিঙ্ক করছিল। ইং বলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? আমাদের বিয়ে হয়েছে বড়দের ইচ্ছায়। তোমার যদি আমাকে এতটাই অপছন্দ ছিল তুমি বিয়ে না করতে। তুমি আমাকে বিয়ে করে এভাবে অপমান কেন করছো? একজন বলে ম্যাডাম আপনি এত রাগ করছেন কেন? ইং চিৎকার করে তখন সবাইকে চলে যেতে বলে। তারা সবাই বেরিয়ে যায়, তবে জিনলি একটুও রিয়াক্ট করে না। এদিকে বিন বলে তাহলে তোমাকে জিনলি বাঁচিয়েছিল? ইয়েলি বলে না, আমাকে মাস্টার জু বাঁচিয়েছে। বিন বলে এটা কি করে সম্ভব? তখন দেখানো হয় ইয়েলি নিজেকেই মাস্টার জু কল্পনা করছিল। বর্তমানে সে বলে মাস্টার জু হঠাৎ করে লিশান একাডেমি ছেড়ে কেন আসলো বলতো? অন্য কেউ তার খোঁজ পাওয়ার আগে তোমাকে তাকে খুঁজে বের করতে হবে।
অন্যদিকে ইয়েলির সৎমাকে দেখানো হয়, যার কাছে পাং নামে একজনের চিঠি এসেছে। ইয়েলির সৎমা সেই লোকের কাছে গিয়ে বলতে থাকে, প্রতিদিন এত এত মানুষ মারা যায়, তুমি কেন বেঁচে আছো? তোমার কেন কিছু হয় না? সেই লোক বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে আগে কি করে চলে যাই বলো? ইয়েলির সৎমা তাকে একটা স্বর্ণমুদ্রা দেয় আর বলে, এটাই শেষবার। পাং বলে, এই কথা তুমি আগের বারও বলেছিলে। পাং বলে, তোমার মেয়ে তো এখন রাজকুমারের স্ত্রী। ইয়েলির সৎমা তার কাছে এসে বলে, আমার মেয়ের কাছে যদি তুমি যাও, তোমাকে আমি শেষ করে ফেলবো। তখনই সেই ঘরে বিন চলে আসে। সে বলে, ম্যাডাম, আমার আপনার একটা সাহায্যের প্রয়োজন। এরপর বাড়িতে আসার সময় ইয়েলি ইউকে বলে, আজ আমরা কোথায় গিয়েছিলাম? ইউ বলে, ক্যাপ্টেন বিনের সঙ্গে দেখা করতে। ইয়েলি চুপ করে থাকলে সে বলে, না, আমরা দোকানে গিয়েছিলাম, আর সারাদিন আপনি অ্যাকাউন্টিং চেক করেছেন। তখন জিন তাকে দেখে বলে, ম্যাডাম, আপনি অবশেষে এসেছেন, রাজকুমার আপনার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ইয়েলি ঘরে গেলে ইয়াও রাগের চোখে তার দিকে তাকিয়ে থাকে। এরপর ইয়াও ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। জিন ইউকে জিজ্ঞেস করে, বলো তো তোমরা কোথায় গিয়েছিলে? সে বলে, আমরা দোকানে ছিলাম। জিন বলে, মিথ্যা কথা, আমি 2 বার গিয়েছি দোকানে, কাউকেই দেখিনি। তুমি জানো রাজকুমার অনেক রেগে আছে, দেখো অনেক দিন সে ম্যাডামের সঙ্গে কথা বলবে না। এই কথা শুনে ইয়াও ঘর থেকে বের হয়ে সরাসরি ইয়েলির ঘরে চলে আসে। সে বলে, তোমার কি আমাকে বলার মতো কিছু নেই? তুমি আজ কোথায় গিয়েছিলে? ইয়েলি, তুমি এখানে আসার পর থেকে নিজের ইচ্ছে মতো চলছো, নিজের ইচ্ছে মতো দোকানে যাওয়া আসা করো, আমি কোনো কিছুই বলি না। আমাকে কোনো কিছু না জানিয়ে টেম্পলে চলে গেছো, আমি তারপরও কিছু বলিনি। কিন্তু তুমি অসুস্থ, সারাদিন তুমি বাড়িতে নেই, কেউ জানেই না তুমি কোথায় গিয়েছো। এরপর সে আবারও চলে যেতে থাকলে ইয়েলি তার হুইল চেয়ারে একটা লাঠি দিয়ে দেয়। এরপর বলে, আপনি আমাকে প্রশ্ন করছেন, উত্তর না শুনে চলে যাচ্ছেন। এরপর সে তাকে ঘরে নিয়ে যায় আর বলে, আপনি আমার আর রাজকুমার জিনলির অতীত জানতে চান? সে বলে, না, আমি জানতে চাই না। ইয়েলি বলে, কিন্তু আপনাকে জানতেই হবে। জিনলি আর আমি একসাথেই বড় হয়েছি। এরপর আগের মহারাজ আমাদের বিয়ে ঠিক করে দেয়। হঠাৎ সে জিনলিকে দেখতে চায়। আমার নানা মনে করেছিল রাস্তায় জিনলির কোনো বিপদ হতে পারে, তাই লিশান একাডেমি থেকে অনেকগুলো শিষ্য তাকে এগিয়ে দিতে আসে। কিন্তু মাঝ রাস্তায় মার্কিউস মুয়াং তাদেরকে আটকায়। সে বলে, লিশান একাডেমি জিনলিকে বন্দি করে রেখেছিল। সে সাথে সাথেই অনেকজনকে মেরে ফেলে, বাকিদেরকে জেলখানায় বন্দি করে রাখে। এরপর হঠাৎ একদিন জিনলি স্বীকার করে নেয় যে হ্যাঁ, সত্যি তারা তাকে আটকে রেখেছিল। আমি মানছি ওই সময় ওর বয়স কম ছিল, হয়তো মুয়াং জোর করে ওকে দিয়ে এই স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু তারপরও আমি ওকে ক্ষমা করতে পারছি না। ইয়াও বলে, হঠাৎ করে এই কথা আমাকে কেন বলছো? ইয়েলি বলে, আমি আপনাকে বলতে চাইছি, যদিও জিনলির সঙ্গে আমার এঙ্গেজমেন্ট ছিল, তবে আমি ওকে একদমই পছন্দ করি না। এরপর সে তার কাছে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, কিন্তু সেখানে অনেক সাপ ছিল, তাদের একটা আমাকে কামড় দেয় আর আমি অজ্ঞান হয়ে যাই। ইয়াও তার কাছে ক্ষমা চাইলে সে বলে, রাজকুমার, আমি আপনার পায়ের চিকিৎসা করি, আপনি আমাকে একটা সুযোগ দিন। ইয়াও বলে, এগুলো ঠিক হবে না। সে বলে, অবশ্যই হবে, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। সে তার পায়ে ধরে বলতে থাকে, একটা সুযোগ আমাকে দিতেই পারেন, তাই না? ইয়াও তখন রাজি হয়ে যায়। অন্যদিকে ইয়েলির বাবা হঠাৎ বুঝতে পারে ঘরের বাইরে কেউ রয়েছে। সে বাইরে গেলে দেখতে পায় সেখানে একটা বেড়াল রয়েছে। আবার সে ভেতরে আসলে রক্তে লেখা একটা চিঠি দেখে। তখনই সেখানে একটা পুতুল চলে আসে। ইয়েলির বাবা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ইং আজ অনেক ড্রিঙ্ক করছিল। দাসী তাকে ঘুমাতে যেতে বললে সে বাইরে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে শুরু করে আর বলে, জিনলি না আসলে আমি ফিরে যাব না। এরপর দেখা যায় ইংয়ের জ্বর এসেছে। তখন জিনলি সেখানে আসে। ইং বলতে থাকে, আমার মা ঠিকই বলেছিল, পুরুষ মানুষ সবই খারাপ। সে তার কাছে এসে বলে, আমাকে সত্যি করে বলুন, আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? বাড়িতে সবাই আমাকে কত আদর করত, তাহলে বিয়ে আমার এমন মানুষের সঙ্গে কেন হলো? আপনি তো পুরুষ মানুষ, আপনার যদি আমাকে অপছন্দ ছিল তাহলে বিয়ে করতেন না। বিয়ে যেহেতু করেছেন, তাহলে ব্যবহার ভালোভাবে করুন। সত্যি বলতে আমি এখন আপনাকে অনেক ঘৃণা করি। জিনলির এই কথাটা খুব খারাপ লাগে। তারপরও সে ইংকে বিছানায় শুইয়ে দেয়। বাইরে এসে সে শুধু ইয়েলির কথাই ভাবছিল। তার সেবক বলে, রাজকুমার, আপনি এত ভেঙে পড়বেন না। ইয়েলি ম্যাডাম আপনাকে ঘৃণা করে, কারণ সে পুরো সত্যিটা জানে না। যখন সে জানবে তখন সে আপনার ব্যাপারটা বুঝবে। জিনলি বলে, হ্যাঁ, তুমি সত্যি বলেছ,
ও অবশ্যই আমার ব্যাপারটা বুঝবে। তখন সামনে সে একটা গাছ দেখতে পায়, আর তার মনে পড়ে ছোটবেলায় ইয়েলি তার সাহায্য নিয়ে এরকম একটা গাছ থেকে একটা পোকা ধরেছিল। জিনলি মনে মনে বলছিল, ওই সময় আমি যুবরাজের ছেলে ছিলাম বলে সবাই আমার থেকে একটু দূরত্ব বজায় রাখত। একমাত্র ইয়েলি ছিল যে কিনা বাকি সবার মতোই আমাকে ট্রিট করত। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গেই খেলেছি, তলোয়ার প্র্যাকটিস করেছি, সেতার বাজানো শিখেছি। ওই দিনগুলো ছিল আমার জীবনের সব থেকে সুন্দর দিন। এরপর হঠাৎ একদিন আমার দাদা আমাদের বিয়ে ঠিক করে দেয়। তাতে আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আমার খুশি বেশি দিন টেকেনি। হঠাৎ করেই আমাকে রাজপ্রাসাদে ডাকা হয়। আমি যখন রাস্তায় ছিলাম তখনই শুনতে পাই মহারাজ নাকি মারা গেছে। আমাকে এনে এক ঘরে বন্দি করে রাখা হয়। শোনা যায় গুয়োজিন সিংহাসনে বসবে। তবে হঠাৎ করে লিশান একাডেমি বন্ধ হয়ে যায়। গুয়োজিন নিজে সিংহাসন দখল না করে তার ছেলে ইঞ্চিকে সিংহাসনে বসায়, নিজে হয় রাজমাতা। আর আমাকে ওই ঘরে বন্দি করে দেওয়া হয় 3 বছরের জন্য। ইঞ্চি সিংহাসনে বসার 3 বছর পর আমি বেরিয়ে আসি। আমার দাদা নেই, বাবাও নেই, লিশান একাডেমি বন্ধ, যে সকল সিনিয়ররা আমার সঙ্গে এসেছিল তারাও নেই, শুধু আমি একা আছি। এরপর থেকে রাজমাতা যেন আমার উপর রেগে না থাকে, এজন্য আমি তার মন জয় করতে শুরু করি। আমাকে যা করার প্রয়োজন হতো আমি তাই করতাম। সে নাচতে বললে আমি নাচতাম, গান গাইতে বললে গান গাইতাম। আমি মনে মনে শুধু ভাবতাম আমি বেঁচে থাকলেই যথেষ্ট। বেঁচে থাকলে কোনো না কোনো দিন ইয়েলির সঙ্গে আমার দেখা হবে। তবে আমার ইচ্ছে মতো কোনো কিছুই হয়নি। হঠাৎ একদিন সে তার বাটলারের গলায় তলোয়ার ধরে বলে, আপনি কি বলতে চাইছেন? বাটলার বলে, আপনি কোনোভাবেই ইয়েলি ম্যাডামকে বিয়ে করতে পারবেন না। রাজমাতা অলরেডি আপনাকে সন্দেহ করে। সে লিশান একাডেমিকে ঘৃণা করে। সেখান থেকে আসা কাউকে আপনি বিয়ে করতে পারবেন না। অন্য একজন বলে, রাজকুমার, আপনার প্ল্যান সিংহাসন দখল করা, কিন্তু এতে যদি আপনি বিফল হন তখন আপনার সাথে সাথে ইয়েলি ম্যাডামও শেষ হয়ে যাবে। কেন আপনি আপনার এত ঝামেলার জীবনের মধ্যে তাকে টানতে চাইছেন? আপনি একবার রাজা হয়ে গেলে পরে আপনি তাকে রানী বানিয়ে নিয়ে আসতে পারবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। জিনলি বলতে থাকে, তবে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে রাজমাতা ইয়েলির বিয়ে ওই পঙ্গুর সঙ্গে ঠিক করে দেবে। বিয়ের রাতে ইং বলে, রাজকুমার, আমাদের এবার বিয়ের ওয়াইন খেতে হবে। তবে দেখা যায় জিনলি ওয়াইন খায় না। ওয়াইন খাওয়ার সাথে সাথেই ইং অজ্ঞান হয়ে যায়। এরপর জিনলি নিজের পোশাক বদল করে গভর্নর ইওয়ানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আপনি মার্কিউস মুয়াং এর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? সে বলে, হ্যাঁ, মুয়াং এর কার্যকলাপ এবার আমার সবার সামনে আনতেই হবে। জিনলি বলে, আপনি ভালো কাজ করেছেন, তবে মুয়ানকে শাস্তি দেওয়ার সময় এখনো আসেনি। সে নিজের হাতে গভর্নর ইওয়ানকে মেরে ফেলে। এরপর তার সেবককে বলে এখানে থাকা বাকি সকল গার্ডেদেরও মেরে ফেলতে, যাতে কেউ তার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে না পারে। জিনলি বলছিল, আমি বুঝতে পেরেছি আমাকে বেঁচে থাকতে হলে, আমার বাবার অনুসারীদের বাঁচিয়ে রাখতে হলে, ইয়েলিকে একটা ভালো জীবন দিতে হলে আমার নিজেকেই এগিয়ে যেতে হবে। এরপর বর্তমানে আমরা ইয়েলিকে দেখি, যে কিনা ইয়াওয়ের পায়ের চিকিৎসা করার জন্য একজন ডাক্তারকে ডেকেছে। মূলত চিকিৎসা ইয়েলি নিজেই করবে, তবে সে যেহেতু প্রফেশনাল ডাক্তার নয়, তাই একজন প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। এরপর থেকেই ইয়াওয়ের চিকিৎসা শুরু হয়ে যায়। প্রতিদিন নিয়ম মতোই তার চিকিৎসা করা হচ্ছিল। দাসী বলে, ম্যাডাম, রাজকুমারের পা কি এখন ঠিক হয়ে গেছে? ইয়েলি বলে, এখনো সব থেকে কঠিন প্রসেসটাই বাকি আছে। এরপর সে ইয়াওয়ের কাছে এসে বলে, অনেকদিন ধরে আপনার পা এভাবে অকেজো হয়ে পড়ে আছে, তাই এগুলোকে সবল করতে আপনার হাড় আবারও ভাঙতে হবে। এখন নতুন করে সেগুলো জোড়া লাগবে, এতে আপনার অনেক কষ্ট হবে। ইয়াও বলে, এটাকে আমি ভয় পাই না, একদম বসে থাকার চেয়ে চেষ্টা করা ভালো, তাই না? এদিকে আমরা মার্কিউস মুয়াংকে দেখি, যে রাজমাতার সঙ্গে দেখা করতে এসেছে। সে বলতে থাকে, রাজকুমার ইয়াও মহারাজের বিশ্বাসের সুযোগ নিয়ে কিন্তু অনেক কিছু করে বেড়াচ্ছে। রাজমাতা বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, গভর্নর ইওয়ান কিভাবে মারা গেল? মুয়াং বলে, আমি কিছুই জানি না, আমি তাকে মারিনি। আমি সবাইকে সাক্ষী করে বলতে পারি আমি সব সময় আপনার প্রতি লয়াল। রাজমাতা বলে, ঠিক আছে, তবে কেন তার বডি হুয়াইশি শহরে পাওয়া গেল? কেন তার মৃত্যুর সাথে সাথেই আপনি চাংফুকে সেখানে পাঠাতে চেয়েছিলেন? আপনি কি বলতে চাইছেন এর পেছনে সত্যি আপনার কোনো হাত নেই? মুয়াং তখন রেগে যায়। সে বলে, মানে কি? আপনি এখন বিনা কারণে আমাকে দোষ দিতে চাইছেন? আপনি ভুলে যাবেন না ওই বছর ক্ষমতা পেতে কে আপনাকে সাহায্য করেছিল? আমি নিজের হাতে আপনার সকল শত্রুদের সরিয়ে দিয়েছিলাম, যাতে আপনার রাস্তা একদম পরিষ্কার হয়ে যায়। তখন কনসোর্ট চিন এসে তাকে আঘাত করে বলে, রাজমাতার সামনে এসে এভাবে কথা বলছেন, আপনি কি বিদ্রোহ করছেন? মুয়াং তখন নিচে বসে বলে, রাজমাতা আমাকে ক্ষমা করে দেবেন, আসলে মিথ্যা কথা আমি সহ্য করতে পারি না, তাই রাগে আমি এসব বলেছি। রাজমাতা বলে, আগামী কয়েক মাস আপনি শুধু নিরামিষ খাবেন, মানে এটা তার শাস্তি। এরপর ইয়েলি
শিয়ানচি প্যাভিলিয়ন নামে একটা ব্রথালে আসে। মূলত এই জায়গার ঠিকানাই তাকে আগেরবার বিন দিয়েছিল। এখানে ইউনশেন নামে একটা মেয়ের সঙ্গে সে দেখা করে। ইউনশেন জিজ্ঞেস করে, বিনের সঙ্গে আপনার কি সম্পর্ক? সে বলে, আমরা একসঙ্গে বড় হয়েছি। এই কথা শুনে ইউনশেন বলতে শুরু করে বিন তাকে কতটা ভালোবাসে, সে তার জন্য কত উপহার নিয়ে আসে। তখনই বিন সেখানে আসে আর সে পরিচয় দেয় যে এটা আসলে রাজকুমারের স্ত্রী। ইউনশেন এরপর বাইরে চলে যায়। ইয়েলি বলে, তুমি কি মাস্টার জুয়ের কোনো খোঁজ পেলে? বিন বলে, আমি পুরো শহর খুঁজে ফেলেছি, তবে কোথাও তাকে পাইনি। তুমি কি শিওর যে তুমি তাকেই দেখেছিলে? ইয়েলি বলে, অবশ্যই। এরপর সে বলে, ইয়াও তার পায়ের চিকিৎসা করাতে রাজি হয়েছে, এজন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। এদিকে মুয়াং এর সাথে কনসর্ট চিন দেখা করতে আসে। সে বলে, আজ যদি আমি আপনাকে না আটকাতাম, আপনি আসলে কি করতে চাইছিলেন? মুয়াং বলে, আমি কিছুই করতে চাইনি। সে শুধু শুধু এমন একটা জিনিসের দোষ আমাকে দিচ্ছে যেটা আমি করিনি। চিন বলে, আপনি যদি এই দোষ মেনে না নিতে পারেন, তাহলে যে এটা করেছে তাকে খুঁজে বের করুন। আপনি যদি এই কাজটা না করতে পারেন, তাহলে রাজমাতা আপনাকে কিভাবে বিশ্বাস করবে? এরপর দেখা যায় বিন একটা ছদ্মবেশ নিয়ে ইয়াওয়ের প্যালেসে এসেছে। একটু পর ইয়েলি তাকে একজন ডাক্তার হিসেবে পরিচয় দেয়। আগের ডাক্তার বলে, ম্যাডাম, এভাবে নতুন করে হাড় ভাঙা কি ঠিক হবে? বিন বলে, এটা অনেক ভালো একটা পদ্ধতি, তবে আমার সন্দেহ হচ্ছে রাজকুমার কি ব্যথা সহ্য করতে পারবে। এরপর আমাদেরকে ইয়াওয়ের পা দেখানো হয় আর একটু পরেই বাইরে থেকে শোনা যায় সে অনেক জোরে জোরে চিৎকার করছে। মাঝরাতে ইয়াওয়ের ঘুম ভাঙলে সে সাথে ইয়েলিকে দেখতে পায়। পরদিন রাতে ইয়াওয়ের চিৎকার শুনে ইয়েলি ঘরে দৌড়ে আসে। একটা ব্যথানাশক ওষুধ তাকে খাইয়ে দেয় আর ব্যথা কম হওয়ার জন্য কিছু টেকনিকও ব্যবহার করে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। ইয়েলি ইয়াওয়ের পায়ে আরো কিছু ওষুধ দেয়। ইয়াও বলে, তুমি কি এখন চলে যাবে? ইয়েলি হাঁচি দিতে শুরু করলে সে বলে, তোমার ঠান্ডা লাগছে, তুমি বরং খাটে চলে আসো। পরে সে অপ্রস্তুত হয়ে বলে, আসলে আমি বলেছি কারণ বাইরে অনেক ঠান্ডা পড়েছে। তবে তার কথা শেষ হওয়ার আগেই ইয়েলি উঠে চলে যায়। কিন্তু দেখা যায় ইয়েলি একটা বালিশ নিয়ে এসেছে। পরে তারা একসাথে শুয়েছিল। ইয়েলি বলে, আমি কি তোমাকে বলেছি এইবার আমি অনেকগুলো উদ্দেশ্য নিয়ে লিশান পর্বত থেকে এসেছি। আমাকে আমার অনেক পছন্দের খাবার খেতে হবে, মায়ের দোকানটা ভালো মতো চালাতে হবে, আমার সিনিয়রদের খুঁজে বের করতে হবে। আমি তোমাকে দাঁড়ানো অবস্থায় দেখতে চাই, আমাকে তোমাকে খুশি রাখতেই হবে। ইয়াওয়ের চোখে তখন পানি চলে আসে। এরপর সে নিজের পা দেখছিল। তখন রাজমাতার ইউনুক এসে বলে, রাজমাতা আপনাকে ডেকেছে। ইয়াও রাজমাতার কাছে গেলে রাজমাতা ইয়েলির কথা জিজ্ঞেস করে যে সে এখন কেমন আছে। ইয়াও বলে, সে ভালো আছে। রাজমাতা বলে, শুনেছি সে নাকি আপনার পায়ের চিকিৎসা করতে চাইছে। ইয়াও বলে, এত ছোট একটা কথা আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে? সে বলে, অবশ্যই, আপনার পায়ের চিকিৎসা করা হলে সেটা হবে অনেক বড় একটা কথা। তবে আজ আমি আপনাকে ডেকেছি কিছু বিষয়ে কথা বলতে। আপনি তো জানেন গভর্নর ইউয়ান কিছুদিন আগেই হুয়াইশি শহরের একটা পরিত্যক্ত জায়গায় মারা গেছে। উনি অনেক ভালো একজন অফিসিয়াল ছিল। কোর্টের সবাই বলাবলি করছে যে তাকে ডাকাতরা মেরেছে, তবে আমার বিশ্বাস হয় না ডাকাতদের এত বড় সাহস হতে পারে একজন অফিসিয়ালকে মেরে ফেলে এভাবে রাখার জন্য। আপনাকে এই বিষয়ে খোঁজ করতে হবে, আর মনে রাখবেন অপরাধী যেই হোক না কেন আমি সত্যিটা জানতে চাই। এদিকে ইয়েলির বাবা এখন প্রচন্ড ভয় পাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল ইয়েলির মা মানে ওয়েনজো প্রতিশোধ নিতে তার কাছে ফিরে এসেছে। এরপর সে একজন গণকের সঙ্গে দেখা করে। গণক বলে, আপনি যাকে স্বপ্নে দেখেছেন সে এখন আর বেঁচে নেই। অন্যদিকে ইয়াওয়ের লোকেরা বাড়িতেই তার সঙ্গে দেখা করতে আসে। ফ্যাং বলতে থাকে, তাহলে কি মার্কিউস মুয়াং গভর্নরকে মারেনি? তাহলে কে মেরেছে? ইয়াও এ ব্যাপারে খোঁজ করতে বলে। ফ্যাং বলে, শুনেছি ম্যাডাম নাকি তোমার পায়ের চিকিৎসা করছে। তোমার বউ কত ভালো, আমি তোমার এত বছরের বন্ধু হয়ে তোমার জন্য কিছুই করলাম না। এরপর সে চলে গেলে ঝ্যাং ইয়াওয়ের কাছে কিছু রিপোর্ট করছিল, তবে তার নজর ছিল ইয়েলির দিকে, যে কিনা সবার সঙ্গে খেলছিল। এরপর ইয়েলির কাছে খবর আসে তার বাবা তার সঙ্গে দেখা করতে এসেছে। ইয়েলি তার বাবার কাছে গিয়ে বলে, হঠাৎ আজ আপনি এখানে? তার বাবা বলে, তোমার বিয়ের পরে তুমি আর বাড়িতে যাওনি, তাই ভাবলাম তোমাকে একবার দেখে যাই। ইয়েলি বলে, আমি বাড়িতে আসার 2 মাসের মধ্যে একবার আপনি আমার সঙ্গে দেখা করেননি। এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আপনি দেখা করতে এসেছেন? বলুন আপনি আসলে কি চাইছেন? তার বাবা বলে, আমি একটা বিষয় জানতে এসেছি, তোমার মা ভালো আছে? ইয়েলি বলে, মা মারা গেছে 8 বছর হয়েছে। এই কথায় তার বাবা অনেক ভেঙে পড়ে। এরপর আমরা চ্যাং নামে একটা ছেলেকে দেখতে পাই যে চাংবেই শহর থেকে এসেছে। এখানে সে মার্কিউস মুয়াং এর কাছে এসেছে। মুয়াং বলে, তুমি অনেক কষ্ট করেছো, এই যাত্রায় কিছুদিন থেকে যাও। তখনই মুয়াং এর ছেলে তিয়ান সেখানে আসে। সে চ্যাংকে দেখে বলে, তুমি ফিরে এসেছো,
অনেকদিন পর তোমাকে দেখলাম। তার হাতে 2টা মাছ ছিল। সে তার বাবাকে বলতে থাকে, এই মাছগুলো আমি নিজের হাতে ধরেছি। সে তার বাবাকে মাছ ধরার গল্প বলছিল, আর তার বাবাও খুশি হয়ে তার কথা শুনছিল। চ্যাং এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। আসলে চ্যাং হলো মার্কিউস মুয়াং এর ছেলে। তবে সে কেন বাড়ি থেকে দূরে থাকে আর কেন অফিসিয়ালি তার কোনো পরিচয় নেই, সেই হিসেবে হয়তো আমরা পরে জানতে পারবো। বর্তমানে চ্যাং যখন চলে যাচ্ছিল, তখন তিয়ান একটা মাছ নিয়ে সেখানে আসে। সে বলে, জানি না কেন হঠাৎ বাবা নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছে, একটা মাছ তুমি নিয়ে যাও। চ্যাং বলে, আমাকে ক্ষমা করবেন, তবে আমার মাছ পছন্দ না। তিয়ানের ভীষণ রাগ হচ্ছিল। পাশে থাকা মন্ত্রী বলে, আপনি আমাকে দিয়ে দিন, আমার মাছ খুব পছন্দ। তিয়ান মাছ তাকে দিয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়েলির বাবার অবস্থা এখন খুবই খারাপ ছিল। সে নিজের সামনে বারবার ওয়েনজোকে দেখতে পাচ্ছিল। এরপর ইয়েলি, রেন আর উইউ একসঙ্গে বসে দাবা খেলছিল, তবে কেউই তার সঙ্গে পারছিল না। তখন সেখানে ইয়াও চলে আসে। তার ভাবি তাকেও খেলতে বলে, কিন্তু উইউ বলে, তুমি খেলো না, পারবে না। তারপরও তাদের খেলা শুরু হয়ে যায়। ইয়েলি বলে, আপনি কি সত্যি এই চাল দেবেন? আরেকবার ভেবে দেখুন। দেখা যায় ইয়েলি জিতে গেছে। ইয়াও আবারও খেলতে চায়। এরপর সে বলতে থাকে, তুমি তো অনেক ভালো খেলো, এই না হলে লিশান একাডেমির ছাত্র। ইয়েলি বলে, লিশান একাডেমিতে থাকতে আমি বোর হয়ে যেতাম, তাই একা একাই খেলতাম। ইয়াও বলে, সেখানে এত মানুষ থাকতে তুমি একা একা কেন খেলতে? ইয়েলি বলে, তারা মনে করতো আমি এই খেলায় খুব দুর্বল, তাই তারা আমাকে নিত না। হঠাৎ করে গুটির বক্সটা পড়ে যেতে চাইলে ইয়েলি একটা লাঠি দিয়ে সেটা আটকায়। এটা দেখে ইয়াও বলে, তুমি সোয়ার্ড আর্ট জানো? সে তার হাত চেক করে বলে, সোয়ার্ড আর্ট প্র্যাকটিস করলে হাতে এরকম দাগ হয়, তার মানে তুমি মার্শাল আর্ট জানো? ইয়েলি বলে, আপনি ভুল ভাবছেন, আমার হাতে দাগ হয়েছে মার্শাল আর্ট প্র্যাকটিসের জন্য নয়, বরং কাজ করার জন্য। লিশান একাডেমিতে সব কাজ আমাকে একাই করতে হতো। পানি আনা, রান্না করা, কাপড় ধোয়া সব আমি নিজেই করতাম। সেখানে থেকেই আমার হাতে দাগ হয়েছে। ইয়াও বলে, সেখানে এত লোক থাকতে সব কাজ তোমাকে কেন করতে হতো? ইয়েলি বলে, মানুষ বেশি হলে কাজও তো বেশি থাকে। ইয়াও এরপর নিজের স্টাডি রুমে চলে আসে। সেখানে ফ্যাং বলে, আমি কিছু তথ্য জানতে পেরেছি। এরপর সে ইয়াওকে বলতে থাকে, তোমার স্ত্রীকে কিডন্যাপ করার জন্য যে টাকা দিয়েছিল, সে তোমার স্ত্রী নিজেই ছিল। সে নিজেই নিজেকে কিডন্যাপ করার জন্য ওই গ্যাংয়ের লোকেদের ভাড়া করেছিল। যেই গ্যাংয়ের লিডারকে সে ভাড়া করেছিল, সে মূলত চাংফুর খুব পরিচিত একজন বন্ধু ছিল। ওই বছর লিশান একাডেমির 10 জন স্টুডেন্টকে সে আগুনে পুড়িয়ে মেরেছিল। আমার মনে হয় সে ওই লোককে ভাড়া করেছিল যাতে তুমি সেই লোককে ধরলে তোমার হাতেই সে মারা যায়। ইয়াও বলে, সে এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছে। আরো তদন্ত করো। যে মিথ্যা বলে সে শুধু একটা মিথ্যা বলে না, সে নিশ্চয়ই আরো অনেক কিছু লুকিয়ে রেখেছে। ফ্যাং বলে, দেখো, আমার মনে হয় সে চেয়েছে যাতে তুমি নিজে থেকেই তোমার পায়ের চিকিৎসা করতে রাজি হয়ে যাও। একটু পর ইয়েলি ওষুধ নিয়ে আসে। তখন ইয়াও তাকে ওই প্রমাণগুলো দেখায়। সে বলে, আমি কি তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছি? তুমি এই কাজটা কেন করলে? তুমি লোক ভাড়া করেছিলে নিজেকে কিডন্যাপ করার জন্য। তখন দেখানো হয় সত্যিই সেটা ছিল ইয়েলি। ইয়াও বলে, বলো তুমি এটা কেন করলে? ইয়েলি বলে, তুমি জানো না? সে বলে, আমার জন্য করেছো? ইয়েলি বলে, তুমি অনেক বুদ্ধিমান। ইয়াও যেতে যেতে বলে, তোমার নাটকে আমি ফেসে গিয়েছিলাম। তুমি কিডন্যাপ হওয়ার পর চিন্তায় আমি ঘুমাতে পারিনি। তুমি বলছো আমি বুদ্ধিমান। ইয়েলি বলে, দেখো, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। আমি তোমাকে যাই বলি না কেন, তুমি চিকিৎসা করাতেই চাও না, তাই আমি বাধ্য হয়ে তোমাকে একটু জোর করেছি। ইয়াও বলে, তুমি নিশ্চয়ই আমার বড় ভাইয়ের ঘটনা জানো। আমার বড় ভাই তার সৈন্যদের নিয়ে মহারাজের আদেশে যুদ্ধে গিয়েছিল, আর সে ওই আদেশনামাটা তার এক বিশ্বস্ত বন্ধুকে দিয়েছিল। তবে এরপর আমার ভাইকে আদেশনামা না দেখানোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার সেই বিশ্বস্ত বন্ধুও আদেশনামা নিয়ে আসেনি। এখন পর্যন্ত আমরা কেউই জানি না যে সে কে ছিল আর ওই আদেশনামা কোথায় আছে। তুমি বলো, আমার ভাই যদি সহজেই কাউকে বিশ্বাস না করত, তাহলে কি এরকম দুর্দশা হতো? আমিও তো একই ভুল করছি। ইয়েলি বলে, আমি এরকম নই। ইয়াও সেই প্রমাণগুলো উপরে ছড়িয়ে দেয়, এরপর চলে যায়। এতে ইয়েলির খুব খারাপ লাগে। রাতে ইয়েলির কাছে সুয়াং আসলে সে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সুয়াং তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। ইয়েলি সেভাবেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইউ এসে বলে, আজ আপনার দাদির জন্মদিন, আমরা কি সেখানে যাব না? ইয়েলি বলে, অবশ্যই যাব। এদিকে ইয়াও কল্পনা করে যেদিন সে ইয়েলিকে বাঁচিয়েছিল, তার ভাই সেদিন ইয়াওয়ের সঙ্গে অনেক রাগারাগি করছিল, কোনো অনুমতি ছাড়াই এতগুলো ডাকাতকে মারার জন্য। ইয়াও বলতে থাকে, আপনাদের অনুমতির আশায় থাকলে সাধারণ মানুষ আর বাঁচতে পারবে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরেই সে জানতে পারে তার ভাই মহারাজের আদেশে যুদ্ধে গেছে।
এরপর ইয়েলি তার ছোট চাচার সঙ্গে যাচ্ছিল। তার চাচা জিজ্ঞেস করে, তোমার রাজকুমারের সঙ্গে ঝগড়া হয়েছে, সে কেন আসলো না? ইয়েলি বলে, আমার সমস্যা না, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। তখনই ইয়েলি শুনতে পায় কেউ বলছিল, মা চোখ মেলে তাকাও। ইয়েলির মনে পড়ে সেও তার মাকে এভাবেই গাড়িতে ডাকছিল। সে গাড়ি থামাতে বলে, এরপর ওই গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। তার মনে পড়ে একদিন সে ডাক্তার ডেকে আনছিল। অন্যদিকে তার মা তার বাবাকে বলছিল, দয়া করে আমাকে মহারাজের আদেশনামাটা দিয়ে দাও, নয়তো ওরা ওয়েনকে মেরে ফেলবে। বর্তমানে ইয়েলি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার কাকা বলতে থাকে, হঠাৎ তোমার কি হলো? সে বলে, কিছু না, চলো বাড়িতে যাই। এরপর ইয়েলির দাদির জন্মদিন দেখানো হয়। এক এক করে সেখানে সবাই আসে। ইয়েলি তার দাদিকে সম্মান জানালে তার দাদি বলে, ওয়েনজো তুমি এসেছো, তুমি অনেক শুকিয়ে গেছো। ইয়েলি কিছুই বলে না। তারা জিজ্ঞেস করে, রাজকুমার ইয়াও আসলো না? ইয়েলির বড় চাচা বলে, সে একজন ম্যাজিস্ট্রেট, তার অনেক কাজ আছে, হঠাৎ করেই তো আর আসতে পারে না। ইয়েলির ছোট চাচা তার সৎমাকে জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? তখন দেখা যায় ইয়েলির বাবা তার সেবকদের সাথে নিয়ে গোল্ডেন পেপার দিয়ে ফুল বানাচ্ছিল। বাটলার বলে, মাস্টার সবাই অনুষ্ঠানে আছে, আপনাকে তো একবার যেতে হবে। এরপর সে বাটলারের সঙ্গে চলে আসে। দেখা যায় এখানে অনেক নাচ গান হচ্ছে। নাচের ভেতর দিয়েই জিনলিকে দেখা যায় যে সেতার বাজাচ্ছিল। ইং এটা দেখে অনেক খুশি হয়। জিনলি ইয়েলির দিকে তাকায়, তবে ইয়েলি রঙের সঙ্গে কথা বলছিল। এরপর জিনলি বড় ম্যাডামকে সম্মান জানায়। একটু পরেই সেই লোকটা আবার চলে আসে যে এতদিন ধরে ইয়েলির ছোট চাচা মানে ওয়েন সেনকে খুঁজছে। সে এখানে ওয়েন সেনকে ধরে মারতে চায়। তার বড় ভাই জিজ্ঞেস করে, কি হয়েছে? সেই লোক বলে, আপনার ভাই আমার স্ত্রীকে সিডিউস করতে চেয়েছে। সে ওয়েন সেনকে মেরেই ফেলতে চাইছিল। তখনই জিন এসে বাধা দেয়। সে ওই লোককে আর ওয়েন সেনকে একসাথে ম্যাজিস্ট্রেট অফিসে যেতে বলে, সেখানেই এর বিচার হবে। এরপর সে ইয়াওয়ের পক্ষ থেকে আনা বড় ম্যাডামের জন্য উপহার দেয়। জিনলি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, তাই ইয়েলির বড় চাচা তাকে বিশ্রামের জন্য অন্য একটা ঘরে নিয়ে যেতে বলে। এখানে ইয়েলি বারবার তার বাবাকে দেখে যাচ্ছিল। এরপর ইয়েলি বলে সে চলে যাবে। তার সৎমা বলে, এখন তুমি গেলে রাস্তায় সন্ধ্যা হয়ে যাবে, ইং আজ এখানেই থাকবে, তুমিও থেকে যাও। তার বড় চাচা একই কথা বলে, তাই ইয়েলি থেকে যায়। এরপর রং হাতে একটা ব্যাঙ নিয়ে বলছিল, তুমি এটা দেখে ভয় পাচ্ছ না কেন? আমি এটা ইংকে দেখাবো, ও অবশ্যই ভয় পেয়ে যাবে। আচ্ছা আমাকে বলো তো, ওই ল্যাংরা কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে? ইয়েলি রেগে বলে, এই কথাটা আরেকবার বলে দেখ, এই ব্যাঙটা আমি তোর মুখে দিয়ে দেব। রং ব্যাঙ পাশে রেখে দিলে সেটা লাফ দিয়ে চলে যায়। রং আর ইয়েলির দাসী তখন সেটা খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর ইয়েলি আবারও তার মায়ের গার্ডেনে আসে, যেখানে সে একটা বড় গাছ দেখে মনে করে এই গাছটা সে তার মায়ের সাথে লাগিয়েছিল। সে জিজ্ঞেস করেছিল, মা এই গাছটা কবে বড় হবে? তার মা বলেছিল, যখন এই গাছটা বড় হয়ে যাবে তখন এই গাছটা তোমাকে ছায়া দিতে পারবে। তারা কত আনন্দ করেছিল। আজ ইয়েলি সেই গাছটাকে জড়িয়ে ধরে, তার দু চোখ পানিতে ভরে আসে। এরপর সে ঘরের ভেতরে আসলে ওই দিনের সিনগুলো মনে করতে থাকে। তার মা ইম্পেরিয়াল আদেশনামা তার হাতে দিয়ে বলেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি লুকিয়ে পড়ো। সে তাকে একটা আলমারির ভেতর লুকিয়ে দেয় আর হাতে একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তখন ইয়েলির বড় চাচা আর তার বাবা লোকজন সহ ভেতরে আসে। তারা ওই আদেশনামা চায়। ওয়েনজো তার স্বামীকে বলে, তুমি ভালো করেই জানো এটা যদি না পাওয়া যায় জেনারেল ওয়েন মারা যাবে। ইয়েলির বড় চাচা বলে, এখন তুমি কি তাদের জন্য আমাদের পুরো পরিবারকে শেষ করতে চাইছো? সে তাকে বন্দি করে ইয়েলিকে বের করে। তারা ওয়েনজোকে অনেক জোরে ধাক্কা দেয়। দাসী তাকে সাহায্য করতে চাইলে তারা তাকেও ধাক্কা দেয়, আর সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। ইয়েলির বড় চাচা ওই আদেশনামা নিয়ে নেয়। ওয়েনজো তার স্বামীর পায়ে ধরে বলতে থাকে, এরকমটা করো না, জেনারেল ওয়েন এতে মারা যাবে। তবে সে তার কথা শোনে না। ওয়েনজো চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে কারা পাঠিয়েছে? বর্তমানে ইয়েলি এসব কল্পনা করছিল। এরপর তার মাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। ইয়েলি দরজার ফাঁকে দিয়ে বলতে থাকে, মা তুমি কি অসুস্থ? আমি ডাক্তার ডেকে আনছি। তার মা বলে, কোনো লাভ নেই, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তুমি এখনই এক্সিকিউশন গার্ডেনে যাবে, সেখানে ওয়েনের সঙ্গে দেখা করবে, তাকে বলবে সে যেন আমাকে ক্ষমা করে দেয়, আর তার মনের কোনো ইচ্ছা আছে কিনা সেটা যেন জানিয়ে দেয়। ইয়েলি এরপর চলে যায়। বর্তমানে ইয়েলি এসব মনে করে যখন সেখান থেকে চলে আসছিল, তখন পাশের একটা ঘরে সে দেখতে পায় কেউ একজন নিজের হাত কেটে ফেলেছে। ইয়েলি ঘরে ঢুকে দেখে এটা জিনলি। জিনলি বলে, তুমি এখানে কিভাবে? আমি স্বপ্ন দেখছি। ইয়েলি
স্বপ্নেও তুমি আমার উপর রেগে আছো? ইয়েলি তার হাত বেঁধে দেয়। জিনলি বলে, জানো, আজ আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র তোমাকে দেখতে। যেই সুরটা আমি বাজিয়েছি এটা তোমার জন্যই বাজিয়েছি। নিশ্চয়ই তোমার এটার কথা মনে আছে। আমরা একসাথেই শিখেছিলাম। ওই সময় তুমি ড্রিঙ্ক অনেক পছন্দ করতে। ড্রিঙ্ক করে তুমি আমার টেবিলের উপর ঘুমিয়ে পড়তে। ইয়েলি তাকে নিয়ে বিছানায় বসায়। সে বলে, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? সত্যি বলতে আমিও নিজেকে ঘৃণা করি। মাঝে মাঝে মনে হয় আমি নির্দোষ, কারণ আমি অসহায়। কিন্তু আবার অন্য সময় মনে হয় আমি কেন ওদের সঙ্গে মরে গেলাম না? তাহলে অন্তত তুমি আমাকে ঘৃণা করতে না। কথা বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে। ইয়েলি সেখান থেকে চলে আসে। অন্যদিকে ইয়াও নিজের অফিসে ছিল। তখন ফ্যাং এসে বলে, আমি খবর পেয়েছি গভর্নর ইউয়ানকে যে মেরেছিল তারা রাজধানীতেই লুকিয়ে আছে। আমি একজন সাক্ষী পেয়েছি যে বলেছে যেই গ্রুপ গভর্নর ইউয়ানকে মেরেছে তাদের একজনের চোখ ছিল সবুজ রঙের। সবুজ রঙের একজন অ্যাসাসিনের নাম হলো রেড ফক্স। তার ঠিকানা আমি পেয়েছি। ইয়াও সৈন্যদের নিয়ে আজ রাতেই সেখানে অ্যাটাক করার জন্য প্রস্তুত হতে বলে। অন্যদিকে ইয়েলি রংকে বলে, তুমি ইংয়ের কাছে না গিয়ে আমার কাছে কি করছো? সে বলে, তুমি ভাবছো আমি তোমাকে পছন্দ করি বলে এখানে থাকছি? না, আসলে এই জায়গাটা আমার খুব পছন্দের। এখানে অনেকগুলো বড় বড় ফুলের গাছ রয়েছে এবং তুলা গাছ রয়েছে। যখনই জোরে বাতাস বয় তখন সেগুলো বাতাসে উড়তে থাকে। মনে হয় যেন তুষার পড়ছে। একটু পরেই দেখা যায় জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে, আর সত্যি হালকা তুষার পড়তে শুরু করেছে। এরপর দেখা যায় ইয়াও তার সৈন্যদের নিয়ে প্রস্তুত ছিল। তবে হঠাৎ করে ওই সৈনিকদের একজন লোক পেছন থেকে গিয়ে অন্য একটা লোকের সঙ্গে দেখা করে আর বলে, রেড ফক্স ধরা পড়তে চলেছে। আমাদেরকে যে কোনো মূল্যে রাজকুমার জিনলিকে এই কথা জানাতে হবে। এদিকে জিনলির ঘুম ভাঙলে সে তার পাশে ইংকে দেখতে পায়। তখনই জিনলির সেবক আসলে জিনলি ইংকে তার ঘরে চলে যেতে বলে। সেবক বলে যে রেড ফক্স ধরা পড়তে চলেছে। তারা যখন বেরিয়ে যায় তখন ইং তাদেরকে দেখতে পায়। অন্যদিকে ইয়েলির বাবা এখনো গোল্ডেন পেপার দিয়ে ফুল বানাচ্ছিল। এরপর ইয়েলির কাছে একজন সেবক এসে বলে, আপনার বাবা আপনাকে ডেকেছে। ইয়েলি বাইরে এসে বলে, আমাকে আসলে ইং ডেকেছে, তাই না? তাকে পুকুর পাড়ে আসতে বলুন। এরপর ইং এসে বলে, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি লিশান একাডেমির ছাত্র। সেখানে কি তোমাকে কোনো ভালো জিনিস শেখায়নি? নিজে বিবাহিত হয়ে অন্যের স্বামীকে সিডিউস করো। ইয়েলি বলে, ওই অ্যাসাসিন তুমি পাঠিয়েছিলে? তুমি কি জানো না একজন রাজকুমারের স্ত্রী হয়ে আরেকজন রাজকুমারের স্ত্রীকে মারার শাস্তি কি হতে পারে? ইং বলে, তুমি আমাকে ভয় দেখিও না, আমি ওই ছেলেটাকে চিনি না। ইয়েলি বলে, আমি তো একবারও বললাম না যে ওটা একজনই ছিল, আর ছেলেই ছিল। জিনলির সঙ্গে আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তুমি যদি ওকে এতই ভালোবেসে থাকো তাহলে নিজের স্বামীকে সামলাও, আমার সঙ্গে এসে পাগলামি করো না। সে চলে যেতে থাকলে ইং বলে, তুমি কোন দিক থেকে একেবারে ভালো? তুমি আর তোমার মা তো একই। ইয়েলি তখন ছাতা দিয়ে তাকে আঘাত করে। ইং বলে, এজন্যই তো তুমি ছাতা নিয়ে এসেছো, তুমি আমাকে এখানে মারতেই এসেছো। ইয়েলি বলে, একটা জিনিস আমি বুঝতে পারছি না, জিনলির মধ্যে তুমি কি দেখেছো? বিয়ের দিন তুমি তাকে প্রথম দেখেছো, তাই না? কি দেখে তুমি এত পাগল হয়ে গেছো? তার দাবা খেলা দেখে, সেতার বাজানো দেখে, নাকি ওই ফালতু চেহারা দেখে? ইং, আমরা বোন, তাই আমি তোমাকে ভালোভাবেই বলছি। তুমি জিনলিকে যেমনটা মনে করো সে মোটেও তেমন নয়। সে চলে যেতে থাকলে ইং আবারও উঠে তাকে পানিতে ধাক্কা দিতে চায়। তবে তখন ইয়েলি সরে যায় আর ইং নিজেই পানিতে পড়ে যায়, আর পানির মধ্যে সে একটা কঙ্কাল দেখতে পায়। অন্যদিকে এরা রেড ফক্সের বাড়িতে হামলা করে দেয়। এদের মধ্যে এখানে ফাইট হচ্ছিল। তবে হঠাৎ করেই সেখানে কালো পোশাক পরে জিনলি চলে আসে। আর যেহেতু সে ছিল লিশান একাডেমির, তাই তার দক্ষতা অনেক বেশি ছিল। ইয়াও দূর থেকে তার গায়ে একটা তীর মারে, কিন্তু তারপরেও জিনলি রেড ফক্সকে নিয়ে পালিয়ে যায়। ইয়াও সবাইকে তাদের পিছু করতে বলে আর পুরো শহর আজ সিল করে দিতে বলে। অন্যদিকে ওই কঙ্কাল তুলে আনা হয়। ইংকে জিজ্ঞেস করা হলে সে বলে, এটা একটা ভূত। আমি যখন পানিতে পড়ে যাই তখন এটা আমাকে নিচে টেনে ধরতে চেয়েছিল। তার বড় চাচা বকা দিয়ে বলে, ভূত বলতে আবার কিছু হয় নাকি? সে ইয়েলিকে বলে, রাতের বেলা তোমরা নিজেদের ঘরে না থেকে পুকুর পাড়ে কি করছিলে? ইয়েলি বলে, আমি ওকে ডেকেছিলাম দোকানে কসমেটিক আনা নিয়ে একটা কথা বলার জন্য। বাড়ির অন্যান্য লোকেরা বলতে থাকে, এই বডি তো অনেক বছর আগে পানিতে পড়েছে, এই বিষয়ে আমাদেরকে অথরিটিকে জানানো প্রয়োজন। ইয়েলির বড় চাচা বলে, ফালতু কথা, এগুলো কেস কি তদন্ত করা যায়? হতে পারে কেউ ইচ্ছে করে এরকম করছে। লোকজন বলতে থাকে, তবে আমরা যদি এটার কিছু না করি, এর আত্মা যদি আমাদেরকে ভয় দেখাতে আসে? ইয়েলি বলে, আসবে না, ওর নাম ইয়ানলু, ও আমার মায়ের দাসী ছিল। তারা বলে, দাসী? এই বাড়ির দাসী?
ইয়েলি তার বড় চাচাকে বলে, আপনার কি মনে নেই ওই বছর আপনি মায়ের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস কেড়ে নিয়েছিলেন? তখন আপনারা এই দাসীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। বাটলার ওকে নিয়ে গিয়েছিল। আপনারা বলেছিলেন আপনারা নাকি তার চিকিৎসা করবেন, কিন্তু সে তো এইভাবে জীবন দিল। ইয়েলির বড় চাচা বলে, ফালতু কথা, তুমি একটা কঙ্কাল দেখে কি করে বুঝতে পারলে যে এটা ইয়ানলু? ইয়েলি বলে, কারণ তার ব্রেসলেটটা আমার মায়ের দেয়া। ওই বছর আমার মায়ের সাথে সেও মারা গিয়েছিল। তার বড় চাচা বলে, তোমার মা এখনো লিশান পর্বতে আছে। সে বলে, আমার মা 8 বছর আগেই মারা গেছে। বাবা, আপনি এই কথা বাড়ির লোকেদের বলেননি? চাচা বলে, জানা কথা যে ওয়েন আসলে বিদ্রোহ করতে চাইছিল, কিন্তু তোমার মা তাকে সাহায্য করতে চাইছিল। তার কারণে আমাদের পুরো ফ্যামিলি শেষ হয়ে যেত। আমি বরং তোমার মাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছি। ইয়েলি বলে, আপনারা তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন? সে যখন চরমভাবে অসুস্থ ছিল তখন আপনারা কেউ তার খোঁজ নিয়েছেন? তখন দেখানো হয় ইয়েলি তার মায়ের জন্য একটা ডাক্তার ডেকে আনে, তবে সে এসে দেখে তার মা অলরেডি মারা গেছে। ইয়েলি বলে, আপনারা ইয়ানলুকে মেরে তাকে পানিতে ফেলে দিয়েছেন। চাচা বলে, মিথ্যা কথা, আমরা ওর জন্য ডাক্তার এনেছিলাম, ওর আয়ু কম তাই মরে গেছে। ইয়েলি বলে, আয়ু? মানলাম সে অসুস্থ তাই মারা গেছে, কিন্তু সে বাড়ির দাসী। আমাদের পরিবারের কি তার জন্য একটা কফিনের ব্যবস্থা করার যোগ্যতা ছিল না? ইয়েলির বাবা অনেক ভয় পাচ্ছিল। সে বলছিল ও প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তখনই তারা শুনতে পায় বাহিরে কেউ গান গাইছে। দেখা যায় কেউ সেখানে সেতার বাজিয়ে গান গাইছিল। ইয়েলির সৎমা বলতে থাকে, আমি দেখতে চাই কে এই নাটক চালিয়ে যাচ্ছে। সে তার স্বামীকে জোর করে নিয়ে গার্ডেনে আসে। দেখা যায় সেখানে একটা দাসী ছিল। ইয়েলির সৎমা তাকে ধাক্কা দিলে সে বলে, ম্যাডাম, আমি কিছুই জানি না, আমি তো ঘুমিয়েছিলাম। ইয়েলির সৎমা সে তার হাতে নেওয়ার সাথে সাথেই সে বলতে থাকে, স্বামী, আপনি ভালো আছেন? অনেকদিন পর দেখা। ইয়েলির বাবা অনেক বেশি ভয় পেয়ে গেলে সেখানে একজন তান্ত্রিক চলে আসে। অন্যদিকে প্রত্যেকটা বাড়ি এবং দোকানে খোঁজ করা হচ্ছিল যে আহত কেউ আছে কিনা। এদিকে জিনলি নিজের গায়ের আঘাতে ব্যান্ডেজ করে দেয়। এর মধ্যেই তার সেবক এসে বলে, সারা শহর সিল করে দেওয়া হয়েছে। জিনলি তখন তার আগের পোশাকটার দিকে তাকিয়ে থাকে। এদিকে ওই তান্ত্রিক ইয়েলির বাবাকে বলে, আমি দেখলাম এখানে কোনো কালো ছায়া ঘুরপাক খাচ্ছে, তাই এসেছি। ইয়েলির বাবা বলতে থাকে, আপনাকে আমাকে বাঁচাতেই হবে, আপনি একটা কিছু করুন। সে বলে, আমি আপনাকে 999টা গোল্ডেন কাগজের ফুল বানাতে বলেছিলাম। সে বলে, আমি সব বানিয়ে রেখেছি। তান্ত্রিক বলে, তাহলে চলুন, না বলে আসা ওই অতিথির জন্য একটা রিচুয়াল করি। এরপর রিচুয়াল শেষে ওই তান্ত্রিক বলে, আপনি ভালো করেই জানেন সে কে। আপনার কি আপনার স্ত্রীর উদ্দেশ্যে কিছু বলার আছে? ইয়েলির বাবা তখন আবার ওই দিনের কথা মনে করে। সে কিছুই বলতে পারছিল না। তান্ত্রিক বলে, আমি জানি কিছু কথা মুখে বলা যায় না, আপনি বরং একটা চিঠি লিখে দিন, এতে তার মন শান্ত হয়ে যাবে আর সে কখনোই ফিরে আসবে না। এরপর দেখা যায় ইয়েলির বাবা লেখার জন্য হাতে ব্রাশ তুলে নিয়েছে। একটু পর সে একটা চিঠি তান্ত্রিককে দেয়। তান্ত্রিক সেই চিঠিটা নিজের কাছে রেখে অন্য একটা চিঠি বের করে ওই 999টা কাগজের ফুলের সঙ্গে পুড়িয়ে ফেলে। দেখা যায় ইয়েলির বাবার লেখা ওই চিঠিটা ইয়েলির হাতে ছিল। তবে চিঠি দেখে ইয়েলির মাথা ঘুরে যায়, কারণ সেটা ছিল খালি, অর্থাৎ তার এত পরিশ্রম সব বৃথা। তখন সুয়াং তার হাত ধরে কান্না করতে শুরু করে। ইয়েলি বলে, মন খারাপ করো না। এরপর সে একটা হ্যারিকেন তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে জিন বলে, রাজকুমার, আমরা সবকিছু খুঁজে ফেলেছি, এখন শুধুমাত্র ইয়ে ম্যানশন বাকি আছে। অন্যদিকে দেখা যায় জিনলি পেছনের রাস্তা দিয়ে ইয়ে ম্যানশনে ফিরে এসেছে। এদিকে ইয়েলি তার মায়ের সঙ্গে কাটানো দিনগুলো মনে করছিল। সে ওই হ্যারিকেনটা হাতে নিলে দেখা যায় সেখানে ভেতরে কোনো একটা পুতুল রয়েছে। ইয়েলির বাবা আবারও ভয় পেতে শুরু করে। ভয়ে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সে বলতে থাকে, ওয়েনজো, আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তখন ইয়েলি সেখানে আসে। সে পাশে তাকিয়ে বলে, মা, তুমি এসেছো? তার বাবা সেদিকে তাকিয়ে ওই হ্যারিকেনের একটা বড় ছায়া দেখতে পায়। ইয়েলি বলতে থাকে, মা জিজ্ঞেস করছে, ওই বছর মহারাজের আদেশনামা আপনি কাকে দিয়েছিলেন? তার বাবা ভয়ে ভয়ে বলে দেয় যে আদেশনামা তারা কনসোর্ট চিনকে দিয়েছিল। এটা শুনে ইয়েলি সেখান থেকে চলে যেতে থাকে। তার বাবা তখন অজ্ঞান ছিল। ইয়েলি সামনে আসলে সেখানে তার দাদিকে দেখতে পায়। তার দাদি বলে, আমি জানতাম তোমরা দুই মা মেয়ে এত সহজে আমাদের পিছু ছাড়বে না। ইয়েলি বলে, তার মানে আপনি নাটক করছিলেন?
আপনি আসলে কিছুই ভোলেননি? তার দাদি বলে, আমি পুরো পৃথিবী ভুলে গেলেও তোমাদের দুই মা মেয়েকে কোনোদিন ভুলবো না। তোমরা দুজন আমাদের পরিবারের জন্য অলক্ষী। ইয়েলি বলে, অলক্ষী? আপনি ভুলে গেছেন আমার মায়ের বিয়ের আগে আপনাদের পরিবার কি ছিল? আমার মা শত শত টাকা যৌতুক এনেছিল, সেগুলো দিয়েই আপনারা বড় হয়েছেন। আমার নানার লিশান একাডেমির সম্মানের কারণেই আপনারা রাজ পরিবারে এত সম্মান পেয়েছেন। এগুলো কি আপনারা ভুলে গেছেন? তার দাদি বলে, চুপ করো। তার যেহেতু বিয়ে হয়েছে, তাহলে এই পরিবারের জন্য কাজ করা তার দায়িত্ব। কিন্তু সে নিজেকে কি মনে করতে শুরু করেছে? তার কারণে আমাদের পরিবার শেষ হয়ে যেত। ইয়েলি বলে, কিন্তু বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। মা লিশান পর্বতে চলে যেতে চাইছিল, তারপরও কেন আপনারা তাকে ছাড়লেন না? তার দাদি বলে, তুমি কি ভেবেছো আমি জানি না? তোমরা ঝ্যাংই টেম্পলে গিয়েছিলে, সেখান থেকে আবারও আমার ছেলেকে ফুসলিয়ে বাড়িতে ফিরে আসতে। ইয়েলি বলে, তাহলে কি আপনি আমার মাকে মেরেছেন? সে বলে, হ্যাঁ, আমি শেষ করেছি তাকে। তখন দেখানো হয় সেই ইয়েলির মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এরপর সে বলতে থাকে, এখন আমি তোমাকেও মারবো। সে তার হাতের লাঠিটা দিয়ে তাকে আঘাত করে, এরপর একটা চাকু বের করে। তখন হঠাৎ বজ্রপাতে একটা গাছের ডাল ভেঙে ইয়েলির দাদির গায়ে পড়ে। তার হাত থেকে চাকুটা পড়ে যায়। অন্যদিকে ইয়াও তার লোকজন সহ সেখানে তল্লাশি করতে এসেছে। এরপর সে একাই সামনের দিকে যেতে থাকে। এদিকে ইয়েলি মনে করে এটা সেই গাছটাই যেটা সে আর তার মা একসাথে লাগিয়েছিল, আর তার মা বলেছিল, যখন তুমি বড় হয়ে যাবে তখন এই গাছটাই তোমাকে ছায়া দেবে। ইয়েলি তখন হাতে চাকুটা তুলে নেয়। এরপর সে তার দাদির দিকে এগিয়ে আসতে থাকে। ওই সময় ইয়াও তাকে দেখে ফেলে, আর সে জোরে জোরে তাকে ডাকতে থাকে, কিন্তু ইয়েলি শোনে না। ইয়াও এরপর হামাগুড়ি দিয়ে সামনে চলে আসে আর ইয়েলিকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। ইয়েলি তখন তার ডাক শুনতে পায়। ইয়াও বলে, আমার পা অনেক ব্যথা করছে, আমার কাছে আসো। ইয়েলি তার কাছে এসেই তাকে জড়িয়ে ধরে বসে পড়ে। ইয়াও বলে, কিছু হয়নি, সব ঠিক আছে, একটু শান্ত হও। এরপর দেখা যায় ইয়াও ইয়েলিকে নিয়ে চলে যাচ্ছে। ইং আর জিনলি বারান্দায় দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। জিন বলে, রাজকুমার, অপরাধী আমাদের হাত থেকে পালিয়ে গেছে। ইয়াও তখন জিনলির দিকে তাকিয়ে থাকে। তবে এরপর তারা চলে আসে। এরপর দেখা যায় ডাক্তার ইয়েলির দাদিকে দেখে গেছে। তার অবস্থা খুবই খারাপ ছিল। ওয়েনশেন তার পাশে বসে কান্না করছিল। পরদিন সকালে রং উঠে দেখতে পায় তার ব্যাঙ তার কাছে ফিরে এসেছে। ইয়াও ইয়েলির ঘরের বাইরে বসেছিল। তবে ইয়েলি আর 10টা দিনের মতোই বেরিয়ে দৌড়াতে শুরু করে। জিন আর ইয়াও তাকে রাস্তায়ও ফলো করে। বাড়িতে আসলে বাটলার ইয়াওকে বলে, ইয়ে ম্যানশন থেকে খবর এসেছে, তাদের বড় ম্যাডাম মারা গেছে। ইয়াও এরপর ইয়েলির ঘরে যায় আর বলে, তোমার দাদি চলে গেছে। ইয়েলি বলে, আমাকে তো তাহলে যেতে হবে, সে আমার দাদি, তার ফিউনারেলে আমাকে থাকতে হবে। এরপর দেখা যায় ইয়েলির দাদির ফিউনারেল হচ্ছিল। ইয়েলি আসলে তার বড় চাচা বলে, তুমি কেন এসেছো? তোমার কারণেই তোমার দাদির এই অবস্থা হয়েছে। তুমি কেন তাকে বনে নিয়ে গিয়েছিলে? ইয়েলি বলে, আমি কি করেছি? বজ্রপাতে গাছ ভেঙে তার গায়ে পড়েছে, এতে আমার কি দোষ? তারপরেও তার বড় চাচা তাকে শাস্তি দিতে চাইলে ইয়েলির যা রেন সামনে দাঁড়ায়। সে বলে, আপনার যদি এতই সমস্যা থাকে তাহলে ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে নালিশ করুন, এখানে শুধু শুধু একজনের নামে দোষারোপ করবেন না। এরপর ইয়েলি তার দাদিকে সম্মান জানায়। সে যখন চলে যেতে থাকে তখন তার সৎমা তার সঙ্গে কথা বলতে চায়। সে বলে, তুমি কেন আমার সত্যিটা সবাইকে বললে না? ইয়েলি বলে, কারণ আপনি আমার বাবাকে ভয় দেখাতে আমাকে সাহায্য করেছেন। আমি আপনার একটা সিক্রেট লুকিয়েছি, তার মানে আমরা সমান সমান। তার সৎমা বলে, তুমি কি আমাকে ঘৃণা করো না? সে বলে, আমি আপনাকে কেন ঘৃণা করব? আপনি আমার মায়ের জিনিসপত্র নিয়ে নিয়েছিলেন তাই, কিন্তু সেগুলো আমি আবার ফিরিয়ে নিয়েছি। তার সৎমা বলে, আমি তোমার বাবাকে বিয়ে করেছি, এতে তোমাদের পরিবার নষ্ট হয়ে গেছে। ইয়েলি বলে, এতে আপনার কোনো দোষ নেই। আপনি না থাকলেও আমার বাবা মা আলাদা হয়েই যেত। আপনাকে না হলেও সে অন্য কাউকে বিয়ে করত। আমার বাবা কোনো ভালো স্বামী নয়, তাকে বিয়ে করে আপনি যে ভালো নেই সেটা আমি ভালো করেই জানি। তবে রং আর ইং দুজনেই অনেক ভালো মনের, আপনি তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। এরপর সে চলে যায়। রাতের বেলা ইয়াও একটা কাগজ বের করে, যেই কাগজে মুড়ে ইয়েলি ওই বছর তাকে পিঠা দিয়েছিল। ইয়াও এখনো সেই কাগজটা নিজের কাছে রেখে দিয়েছে। তখনই সে দেখতে পায় ইয়েলি রান্নাঘরের দিকে যাচ্ছে। ইয়াও গিয়ে দেখতে পায় ইয়েলি বসে বসে চিনি খাচ্ছে। সে বলে, আমার অনেক খিদা পেয়েছে। ইয়াও এরপর তাকে নুডলস রান্না করে দেয়। সে বলে, যদি তোমার খিদা পায় দাসীদেরকে বলো চিনি খেও না। সে বলে, আসলে চিনি আমার পছন্দ। ইয়াও বলে, তুমি কি ভালো আছো? ইয়েলি হেসে বলে, আমি একদম ভালো আছি। এরপর তারা দুজন মিলে নুডলস খায়। পরে তারা যখন ঘরের দিকে আসছিল তখন ইয়াও তার চোখ বন্ধ করতে বলে। এরপর তাকে সে ওই হ্যারিকেনটা দেয়।
যেটা সে মেনশন থেকে নিয়ে এসেছে। এরপর ইয়েলি আরেকটা পাতার পুতুল আজ খুলে ফেলে। একটু পর ঘরে সুয়াং আসে। ইয়েলি তার চোখের পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই এখানে অনেক কান্না করে। পরদিন সকালে ইয়াও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন ইয়েলি বলে, অফিসের তো এখনো অনেক দেরি আছে, চলুন আমার সঙ্গে হাঁটতে যাবেন। এরপর তারা এক জায়গায় বসে। ইয়েলি বলে, মা লিশান পর্বত থেকে যখন রাজধানীতে এসেছিল তখন তার বয়স ছিল 19 বছর। এখানে সে প্রথমবার বাবাকে দেখেই ভালোবেসে ফেলে। ওই সময় এই পরিবার খুবই গরিব ছিল, তবে তারা আবার শিক্ষিত ছিল। আমার নানা এই বিয়েতে রাজি ছিল না, তবে মায়ের কাছে নানা হেরে যায়। এরপর নানা অনেক জিনিসপত্র দিয়ে মাকে বিয়ে দেয়। ইয়াও বলে, আমি এটা শুনেছি অনেক জাঁকজমক বিয়ে হয়েছিল, এমনকি মহারাজ পরিবারকে খুশি হয়ে একটা নেম প্লেট উপহার দিয়েছিল। ইয়েলি বলে, লিশান একাডেমির কারণে মায়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করার সাহস পায়নি। তবে লিশান একাডেমি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই বাড়ির সবার ব্যবহার বদলাতে শুরু করে। ইয়াও বলে, তুমি বলেছিলে তোমার মা অসুস্থ হয়ে গিয়েছিল, ঝ্যাঙ্গি টেম্পলে অসুস্থতার কারণে সে মারা যায়। ইয়েলি বলে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, কারণ সঠিক কারণটা আমি জানতাম না। সেটা ওই দিন আমি বাড়িতে জানতে পেরেছি। আমার দাদি মাকে মেরেছে। ওই সময় মা অনেক অসুস্থ হয়ে যায়। আমি ভেবেছিলাম আমি গিয়ে বাবাকে ডেকে আনি। বাবাকে বলার পর আমি একজন ডাক্তারকে ডেকে আনি। এসে দেখি মা বেঁচে নেই। মাঝখানে দাদি এসে তাকে শেষ করে ফেলেছে। আমার মায়ের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তারা কেড়ে নিয়েছিল। সেটার খোঁজ করতেই আমি বাড়িতে গিয়েছিলাম। আমি একজন তান্ত্রিক ভাড়া করেছি, আর আমার সৎমাকে তার দুর্বলতা দিয়ে ভয় দেখিয়ে আমার বাবাকে বাধ্য করেছি ওই জিনিসটা কোথায় আছে সেটা বলার জন্য। ইয়াও বলে, তুমি কি জিনিসটা পেয়েছো? সে বলে, পাইনি, তবে একটা সূত্র পেয়েছি। এরপর ইয়েলি দুটো চরকা কিনে আনে। পরে তারা দুজন সেটা দিয়ে কিছুক্ষণ খেলা করে। এরপর ইয়েলি ইয়াওকে অফিসে দিয়ে যায়। সে নিজের চরকাটা নিয়ে সরাসরি বিনের কাছে আসে। বিন জিজ্ঞেস করে জিনিসটার কোনো হদিশ পেলে। সে বলে সেটা আছে কনসার্ট চীনের কাছে। তখন দেখা যায় কনসার্ট চীনের কাছে মার্কিউস মুইয়ানের ছেলে তিয়ান এসেছে। সে বলে, আমার একটা কাজের ব্যবস্থা করে দিন না, সারাদিন বসে থাকতে ভালো লাগে না, আমাকে ম্যাজিস্ট্রেট অফিসে একটা চাকরি দিয়ে দিন না। চীন বলে, অসম্ভব, সেখানে যদি তুমি আঘাত পেয়ে যাও তাহলে তোমার বাবাকে আমি কি জবাব দেব? তিয়ান বলে, চ্যাং কেন যাচ্ছে? চীন বলে, সে তো তোমার ভাই, ভাইয়ের সঙ্গে তোমার কিসের কম্পিটিশন? আচ্ছা ঠিক আছে, তাহলে সেও আর যেতে পারবে না। ইয়েলি বলতে থাকে, আমি ভেবেছিলাম আদেশনামা হয়তো মুইয়াংয়ের কাছে আছে, তবে সেটা আছে চীনের কাছে। তার ফ্যামিলি অনেক পাওয়ারফুল, আর সে নিজেও অনেক রুথলেস, তাই আমাদেরকে সাবধানে এগোতে হবে। এদিকে ইয়াও ঝ্যাংকে বলে, আমার সন্দেহ হচ্ছে আমাদের মধ্যেই শত্রুদের কোনো লোক রয়েছে, নইলে এত তাড়াতাড়ি রেড ফক্সের কাছে তাকে মানুষ বাঁচাতে আসতে পারে না। খোঁজ নিয়ে দেখো আমাদের যতজন সৈন্য রয়েছে তাদের মধ্যে কে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেছে বা বাড়ির কোনো ঋণ পরিশোধ করে ফেলেছে। এরপর জিনলির বাটলার তার ব্যান্ডেজ বদলে দেয়। তখন ইন ঘরে চলে আসে। সে ওষুধপত্র দেখে বলে, কে অসুস্থ? বাটলার বলে, আমি অসুস্থ, আমি পড়ে গিয়েছিলাম। সে বাইরে চলে গেলে ইং বলে, ওই দিন আমি আপনাকে ঘর থেকে বের হতে দেখেছিলাম। জিনলি বলে, তুমি ভুল দেখেছো, ওই দিন আমি ড্রাঙ্ক হয়ে সারা রাত ঘুমিয়েছিলাম। ইং কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়েলি ইয়াওয়ের পা দেখে বলে, কেমন লাগছে? ইয়াও বলে, এখন ভালোই লাগছে। ইয়েলি তখন একটা উঁচু টেবিল নিয়ে আসে। ইয়াও অবাক হয়ে গেলে ইয়েলি বলে, আপনার সকল চিকিৎসা শেষ, এবার আপনার প্র্যাকটিস করার পালা। ইয়াও সেটা ধরে কোনো মতে দাঁড়ায়। এরপর সে ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে যায়। পরে সে ওই টেবিলটা ছাড়াই এগোনোর চেষ্টা করে। এরপর সে পড়ে যায়। সবাই ধরতে চাইলে সে না করে। সে একাই চেয়ারে বসে। দাসদাসীরা সবাই বাইরে চলে যায়। ইয়াও কান্না ভরা চোখে বলতে থাকে, আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি আবার দাঁড়াতে পারবো। সে ইয়েলিকে জড়িয়ে ধরে আর ধন্যবাদ বলে। এরপর ইয়াও একা একাই প্র্যাকটিস করছিল। একটু পর দেখা যায় জিন সকল দাসদাসীদেরকে বলছে, আজ আমাদের রাজকুমার অনেক খুশি, তাই এগুলো সবার জন্য উপহার। ইয়েলি ইয়াওয়ের কাছে গেলে ইয়াও বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমি কোনোদিন ভাবতে পারিনি আমি আবার দাঁড়াতে পারবো, অথচ আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। তোমাদের বাড়ির অনুষ্ঠানেও আমি তোমার সাথে যাইনি। ইয়েলি তখন তাকে একটা কিস করে দেয়। এরপর দেখা যায় ইয়াও এখন অনেকটাই হাঁটতে পারে। সে বলে, বলো তোমার কি কোথাও যেতে ইচ্ছে করছে নাকি কোনো কিছু কিনতে ইচ্ছে করছে? ইয়েলি বলে, আমার অনেক কিছু কেনার আছে। ইয়াও এরপর তাকে নিয়ে জিনবাও দোকানের সামনে আসে। ইয়েলি বলে, আমরা এখানে কেন এসেছি? এই দোকান আমার দোকানের রাইভাল, আমি যদি এখান থেকে জিনিস কিনি তাহলে তো তাদেরকে সাহায্য করা হলো। ইয়াও বলে, কিনে দেবো তো আমি, তুমি শুধু চলো।
এরপর তারা ভেতরে গেলে তাদেরকে সম্মান দিয়ে বসানো হয়। ম্যানেজার দামি দামি জিনিস এনে ইয়েলিকে দেখাচ্ছিল। ইয়াও বলে, তোমার যেটা ভালো লাগে সেটা নাও, টাকা নিয়ে চিন্তা করো না, কারণ এটা আমারই দোকান। আমাদের অনেক ব্যবসায়ী আছে, তুমি যদি চাও এই দোকানটা তুমি চালাতে পারো। ইয়েলি বলে, সত্যি? আমি খুশি হয়ে চালাবো। এখানে সিন কাট হয়ে যায়। এরপর চ্যাং তার বাবার সঙ্গে কথা বলতে আসে। সে বলে, আজ তো ম্যাজিস্ট্রেট অফিসে আমার চাকরি হওয়ার কথা ছিল। তার বাবা বলে, তোমার বদলে অন্য কাউকে নেওয়া হয়েছে। তবে একদিকে ভালোই হয়েছে, সেখানে শুধু মারামারি। তুমি শান্তিতে থাকো, কোনো সমস্যায় পড়লে আমার কাছে এসে বলো। চ্যাং এর খুব খারাপ লাগে, তবে সে কিছু না বলে চলে যেতে চাইলে তিয়ানের সঙ্গে তার দেখা হয়। তিয়ান মুচকি মুচকি হাসছিল। চ্যাং বলে, কোন খুশির বিষয়ে এত হাসছেন? আজ আমার চাকরি হয়নি, এটা কি আপনার কাজ? সে বলে, হ্যাঁ, তোমার এত কাজ করতে হবে না। এই বলে সে চলে যায়। অন্যদিকে বিন ইয়েলিকে বলে, রাজ আদেশনামা কনসার্ট চীনের কাছে আছে, তবে আমরা ওই পর্যন্ত পৌঁছাবো কি করে? ইয়েলি বলে, আমরা তো আর সরাসরি পৌঁছাতে পারবো না, আমাদেরকে নিচে থেকে শুরু করতে হবে। রাজমাতা যখন প্যালেসে ছিল তখন তার কার সঙ্গে পরিচয় ছিল? বিন বলে, শিয়াকুন, যে কিনা একজন জ্যোতিষী ছিলেন। ইয়েলি বলে, হ্যাঁ, এর সঙ্গে চীনের সম্পর্ক অনেক ভালো ছিল, চীন তাকে অনেক সম্মান করত। বিন বলে, কিন্তু শিয়াকুন তো অনেক আগেই মারা গেছে। ইয়েলি বলে, কিন্তু তার শিষ্য বেঁচে আছে। এরপর ইয়েলি বাড়িতে গেলে দেখতে পায় তার ছোট চাচা জিনিসপত্র সব নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সে আর এখানে ফিরবে না। সে সরাসরি টেম্পলে যায় তার সঙ্গে দেখা করতে, তবে টেম্পলের ছেলেটা বলে মাস্টারের শরীর ভালো না, সে আজ কারো সঙ্গে দেখা করবে না। তবে দেখা যায় শুধুমাত্র ইয়েলি বাদে বাকিরা অনায়াসে যাওয়া আসা করছিল, তাই ইয়েলি জোর করে ঢুকে পড়ে। সে তার চাচার কাছে এসে দেখতে পায় ওয়েনশেন নিজের মায়ের নামে প্রার্থনা করছে। ইয়েলি বলে, আপনি কি আমাকে দোষ দিচ্ছেন? তার চাচা বলে, আমার বড় ভাইয়ের চাকরি চলে গেছে, আমি জানি সে অন্যায় করেছে, তাই আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। আমার মেজো ভাই পাগল প্রায় হয়ে গেছে, সে অন্যায় করেছে, তাই এটা তার প্রাপ্য। আমি তোমাকে দোষ দিই না। তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আমাদের পুরো পরিবারকে ঘৃণা করো, আমি তাতেও তোমাকে দোষ দিই না। কিন্তু আমার মা কি দোষ করেছিল? ইয়েলি বলে, মানুষ সবসময় সেটাই দেখে যেটা সে দেখতে চায়। আমিও তো আপনার রক্ত, আপনার মনে হচ্ছে না আমি কেন এরকম একটা কাজ করব? ওয়েনশেন বলে, তাহলে আমাকে সত্যিটা বলো, ওই দিন আসলে কি হয়েছিল? ইয়েলি এরপর ওয়েনশেনকে সবকিছু খুলে বলে, ওই বছর কিভাবে তার মাকে মেরে ফেলা হয়েছিল, কিভাবে তার দাদি তার মাকে মেরেছে, এমনকি ওই দিন সে চাকু নিয়ে ইয়েলিকেও মারতে চাইছিল। ওয়েনশেন বলে, তুমি অনেক চালাক, তুমি এত চালাক যে দেখে মনেই হয় না তুমি আমার ভাইয়ের মেয়ে। প্রথমে তুমি তোমার সৎ মায়ের কাছ থেকে তোমার জিনিসগুলো নিয়ে নিয়েছো, তোমার মায়ের দোকানকে আবার সবল বানিয়েছো, রাজকুমারকে বিয়ে করেছো, তার ভালোবাসা অর্জন করেছো, এখন তোমার মায়ের প্রতিশোধও নিয়েছো। এগুলো আমার জানা, আমার জানার বাইরে তুমি কি কিছু করনি? আজও তুমি আমার কাছে এসেছো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই এসেছো। তোমার মতো মানুষ যে কোনো সময় যে কাউকে নিজের কাজের জন্য ব্যবহার করতে পারে। অন্যদিকে ফ্যাং ইয়াওকে বলে, তুমি তোমার এত বড় দোকানটা তোমার বউকে দিয়ে দিলে, তুমি জানো সেটার মূল্য কত হবে? এভাবে একটা বাইরের মানুষকে কি করে দিতে পারলে? ইয়াও বলে, ও আমার স্ত্রী, বাইরের মানুষ নয়। ফ্যাং মুখ ভেঙিয়ে বলে, এখন মনে হয়েছে ও তোমার স্ত্রী, কয়দিন আগে তো বলছিলে এই মেয়েটা খুব খারাপ। ইয়াও বলে, মানুষই তো ভুল করে। ফ্যাং বলে, না ভাই, তুমি শেষ, তুমি বউয়ের কাছে একদম হেরে গেছো। এরপর সে কতগুলো কাগজ বের করে বলে, তোমার বউয়ের ব্যাপারে তদন্ত করতে বলেছিলে, আমি এগুলোই পেয়েছি। ইয়াও বলে, আমার এগুলো লাগবে না, ওর আমাকে কিছু বলার হলে নিজেই বলবে। সে সেগুলো একটা বক্সের ভিতর রেখে দেয়। ফ্যাং হঠাৎ তাকে দাঁড়াতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, আমার চোখে সমস্যা না মাথায় সমস্যা? তুমি দাঁড়িয়ে আছো? সে তার পায়ে আঘাত করে বলে, ব্যথা লাগছে? তার মানে তোমার পা ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটো ভাই। এজন্যই তো তুমি এত বড় দোকানটা তোমার বউকে দিয়ে দিয়েছো। ইয়াও বলে, এত চিৎকার করো না, এখনই সবাইকে জানিও না। ফ্যাং বলে, ভাই, এই জন্য তুমি যদি মিংইউ টাওয়ারটাও তোমার বউকে দিয়ে দিতে আমার কোনো দুঃখ থাকতো না। অন্যদিকে ওয়েনশেন বলতে থাকে, তুমি আবার পুরনো কেস নাড়া দিতে চাইছো কেন? তোমার স্বামীর জন্য? সে বলে, না, আমার মায়ের জন্য। ওই বছর লিশান একাডেমির হয়ে আমার মা জেনারেল ওয়েনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে জেনারেল ওয়েন মহারাজের আদেশনামা কোথায় আছে সেটা বলে দিয়েছিল, তবে আমার বড় চাচা আর বাবা মায়ের কাছ থেকে সেটা কেড়ে নেয়। এই কারণেই জেনারেল ওয়েন সহ এতগুলো মানুষকে মরতে হয়েছে। 30,000 সৈন্যদের মাথায় বিদ্রোহের ট্যাগ লেগেছে। বাবার কথা মতে সেই আদেশনামা এখন কনসোর্ট চীনের কাছে আছে, আর কনসোর্ট চীন আর আপনার একজনই মাস্টার ছিল, সেটা হলো শিয়াকুন। আপনি আমাকে এমন কিছু বলুন যাতে আমি চীনের মন গলাতে পারি, আর সে এত বড় একটা জিনিস আমাকে দিয়ে দেয়। ওয়েনশেন বলে, আমাদের মাস্টার অনেক ভালো একজন মানুষ ছিল,
একবার দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। মাস্টারের এগুলো সহ্য হয় না, সে একটা ড্রাগনের ছবি আঁকে। হঠাৎ ছবি থেকে সেই ড্রাগনটা বেরিয়ে আকাশে চিৎকার করতে শুরু করে, আর এরপরেই বৃষ্টি নামে। ইয়েলি বলে, এসবও কি সম্ভব? ওয়েনশেন বলে, চীন জ্যোতিষবিদ্যায় অনেক বিশ্বাস করে, তাই সে এই সব কিছুই বিশ্বাস করে নেয়। পরে 1 বছর মিথ্যা একটা কেসে আমাদের মাস্টারকে বন্দি করা হয়। তখন চীন তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। মাস্টার আমাকে বের করে দিয়ে চীনকে কিছু একটা বলেছিল। ইয়েলি চুপ করে থাকলে ওয়েনশেন বলে, তুমি অলরেডি কোনো বুদ্ধি পেয়ে গেছো তাই না? সে বলে, সেটা আপনার মাস্টারের সাহায্যের উপর নির্ভর করবে। ওয়েনশেন একদম অবাক হয়ে যায়, কারণ তার মাস্টার তো বেঁচেই নেই। অন্যদিকে তিয়ান মন খুশি মতো চ্যাংয়ের একজন লোককে শাস্তি দিচ্ছিল। চ্যাং এসে ওই ছেলেটাকে বাঁচিয়ে নেয়। তিয়ান রেগে বলে, আজ এখান থেকে কেউ যেতে পারবে না। তখন বাড়ির বাটলার এসে তিয়ানকে ডেকে নিয়ে যায়। এরপর ইয়েলি বাড়িতে এসে বলে, আজ দাসী এত কম কেন? ইয়াও বলে, এখন থেকে ভেতর পর্যন্ত শুধুমাত্র তোমার 3 দাসী ইউ, তাং আর শিং আসতে পারবে, কারণ আমার সুস্থ হওয়ার কথাটা আমি এখনই সবাইকে জানাতে চাই না। ইয়েলি বলে, ও আচ্ছা, আপনি তাহলে অভিনয় করে যাবেন। এরপর তারা একসঙ্গে খাবার খেতে বসে। ইয়েলি খাবারের বাটি হাতে সুয়াংয়ের দিকে তাকায়। তারা কথা বলছিল। হঠাৎ ইয়েলি বলে, আচ্ছা, আপনি এইমাত্র বললেন শুধুমাত্র ইউ, তাং আর শিং আসতে পারবে, সুয়াং কেন পারবে না? ইয়াও অবাক হয়ে গেলে সে বলে, হ্যাঁ, সুয়াং ছোটবেলা থেকে আমার সাথে আছে, আমরা একসাথে লিশান পর্বত থেকে এসেছি। সে আমার সাথে থাকবে না, এটা কিন্তু খুব খারাপ দেখাবে। আপনি চিন্তা করবেন না, আপনার কোনো সিক্রেট সুয়াং কাউকে বলবে না, তাই না সুয়াং? ইয়াও এর পায়ের নিচ থেকে তখন মাটি সরে যায়, কারণ সেখানে কেউই ছিল না। রাতের বেলা জিন বলতে থাকে, রাজকুমার, আমি তো আগেও আপনাকে বলেছি সুয়াং নামে ম্যাডামের কোনো দাসী নেই। ইয়াও বলে, তারা একসাথে লিশান পর্বত থেকে এসেছে, তুমি ভালো করে খোঁজ করেছো? জিন বলে, এটা কেমন কথা? আদেশনামায় শুধুমাত্র ম্যাডামের নাম লেখা রয়েছে, বাড়িতেও সে একাই গেছে। ইয়াও এরপর ফ্যাঙের আনা ওই রিপোর্টগুলো দেখতে থাকে, যেখানে লেখা ছিল রাজমাতা ইয়েলিকে ইয়েলির বিয়ের জন্য লিশান পর্বত থেকে ফিরে আসতে বলে। তার কাছে কোনো টাকা ছিল না, সে সেনাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রাজকুমার ইয়াওয়ের প্যালেসের সামনে আসে। এই পুরো রাস্তায় সে একাই ছিল। যেই দোকানে সে খাবার খেয়েছে সেও এই একই কথাই বলেছে। এরপর ইয়াও আমাদেরকে বলতে থাকে, আমি প্রায়ই দেখতাম ইয়েলিকে একা একা কথা বলতে। আমি ভাবতাম ও হয়তো নিজেই নিজের সঙ্গে কথা বলে, কারণ ওর অনেকগুলো অদ্ভুত অভ্যাস রয়েছে, হয়তো এটাও তার মধ্যে একটি। কিন্তু আমি ভাবতেও পারিনি ও যে আসলে কাউকে কল্পনা করে কথা বলে। ওর চোখে সবসময় ওর সাথে একজন থাকে, যে তার সঙ্গে খাবার খায়, বই পড়ে, কথা বলে। দেখা যায় ইয়েলি যখনই একা থাকে তখনই সে মনে করে সুয়াং তার সাথে আছে। এরপর ইয়াও একজন ডাক্তারকে বলে, আমার স্ত্রীর এগুলো কিসের লক্ষণ? ডাক্তার বলে, বলতে গেলে এটা একটা রোগ, তবে এর উৎস শরীর নয় বরং মন। এটা হয় সাধারণত কোনো শক্টের কারণে। যদি কোনো মানুষ হঠাৎ করে নিজের কাছের মানুষদেরকে হারিয়ে ফেলে বা একদম একা হয়ে যায়, তখন তারা কোনো আপনজনকে হ্যালুসিনেট করতে শুরু করে। আর ঠিক এরকমটাই হয়েছে ম্যাডামের সঙ্গে। ম্যাডাম অল্প বয়সেই মাকে হারিয়েছে, একা পাহাড়ে থেকেছে, হঠাৎ করেই পরিচিত জায়গা থেকে ইয়ে ম্যানশনে ফিরে এসেছে, তবে সেখানে কেউই তার ঘনিষ্ঠ নয়। এরপর তার বিয়ে হয়ে যায় এবং এই জায়গাটাও তার জন্য একদম নতুন। সে ভীষণ একাকিত্বের কারণেই সে মনে করে তার একজন আপনজন সবসময় তার সাথে থাকে। ইয়াও বলে, এটা ঠিক করার কোনো উপায় নেই। ডাক্তার বলে, এটা ঠিক করতে হলে তাকে সঙ্গ দিতে হবে, তাকে কখনো একা রাখা যাবে না, তাকে সময় দিতে হবে, তাহলে সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপর ইয়াও ইয়েলির জন্য স্যুপ নিয়ে আসে। সে দেখতে পায় ইয়েলি লিশান একাডেমির জন্য চিঠি লিখছে। হঠাৎ ধাক্কা লেগে সেখানে স্যুপ পড়ে গেলে ইয়েলি তার চিঠিগুলো মুছতে শুরু করে। এরপর ইয়াও বলে, চিঠি লেখার পর তুমি কোথায় যাবে? সে বলে, আমার দোকান স্যান্ডি শপ দেখতে যাব। ইয়াও বলে, আমিও যাব তোমার সাথে। বাড়ির দোকান, অথচ এখন পর্যন্ত আমি একবারও গিয়ে দেখিনি। ইয়েলি বলে, কিসের বাড়ির দোকান? ওটা আমার মায়ের দোকান। ইয়াও বলে, আমার দোকান তো আমি তোমাকে দিয়ে দিলাম। ইয়েলি বলে, আমি আমার জিনিস কাউকে দেব না। এরপর তারা দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে একদিন আমরা কনসার্ট চীনের অনুষ্ঠানে বাঁশি বাজাতে দেখেছিলাম সেই মেয়েটা, যার নাম তিনলান, তাকে দেখতে পাই। যে রাস্তায় অনেক ভিড় দেখতে পায়, সেখানে গেলে দেখা যায় একটা লোক অসুস্থ হয়ে গেছে। চ্যাং লোকটার কি সমস্যা সেটা বুঝতে চাইছে। তিনলান চ্যাংকে লোকটার পোশাক খুলতে বলে। এরপর চাকু দিয়ে তার বুকে আঘাত করে জমানো রক্ত বের করে দেয়। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। অন্যদিকে ইয়েলি অ্যাকাউন্টিং পড়ছিল। ইয়াও তার দিকে তাকিয়েছিল। সে বলে, অ্যাকাউন্টিং তো অনেক কঠিন কাজ, তুমি এটাও পারো? জুয়াং এসে বলে, আমাদের ম্যাডাম সব কাজেই অনেক ভালো।
সে বলে দোকানে কিছু লোক রাখতে হবে, কারণ যে কয়জন লোক আছে তারা এখন সামলে উঠতে পারছে না। ইয়েলি অনুমতি দিয়ে দেয়। ইয়াও বলে এখানের কাজ শেষ হলে চলো আমার সঙ্গে আমার অফিসে যাব। ইয়েলি বলে আমি সেখানে গিয়ে কি করব? সে বলে আমিও তো তোমার সাথে এসেছি, তোমাকে আমার সাথে যেতে হবে। একটু পরেই ফ্যাং সেখানে আসে। আসলে তার মিনিউ টাওয়ার ইয়েলির দোকানের পাশেই অবস্থিত। সে ইয়েলিকে বলতে থাকে আপনি একটু সাবধানে থাকবেন। এই লোক কিন্তু একবার ভালোবাসার কথা বলে এরপর আবার তাকেই সন্দেহ করে। ইয়াও আর ইয়েলি দুজনেই তার কথা উপেক্ষা করে ইয়াও এর অফিসের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে এরা দুজন ওই লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। ডাক্তার বলে রোগী ভালো আছে, তবে আপনাদের দুজনের শরীরে রক্ত লেগে আছে, আপনারা ভেতরে গিয়ে পরিষ্কার করে নিন। এরপর এরা যখন ফ্রেশ হচ্ছিল তখন তারা দুজন কথা বলছিল। কথায় কথায় তারা বুঝতে পারে তারা দুজন একই জায়গায় ট্রেনিং নিয়েছে। অর্থাৎ হঠাৎ তিনলান সামনে আসতে চাইলে পড়ে যেতে চায়, তখন চ্যাং তাকে ধরে ফেলে। এখানে তারা একটু অপ্রস্তুত হয়ে যায়। এরপর ডাক্তার এসে বলে ওই রোগীর স্ত্রী এসেছিল, তার কাছে টাকা নেই, তাই খুশি হয়ে সে আপনাদের দুজনকে নিজের ক্ষেতের দুটো মেলন দিয়েছে। তিনলান সেটা কাটে, এরপর দুজনে খেতে শুরু করে। এরপর তিনলান চলে যাচ্ছিল, চ্যাং কিছুই বলে না। তিনলান ফিরে এসে তার হাতে একটা রুমাল বেঁধে দেয় আর বলতে থাকে যদি 3 দিন পরেও আমার কথা মনে পড়ে তাহলে এই রুমালের ঠিকানায় চলে এসো, আমার নাম তিনলান। এরপর সে সত্যিই চলে যায়। অফিসে ইয়াও ইয়েলিকে রোমান্টিক কাহিনী পড়তে দেয়, তবে ইয়েলি বলে আমার এগুলো পছন্দ না, আমার পছন্দের জিনিস আমি নিয়ে এসেছি। সে দেখায় সে কিছু ক্যালেন্ডার নিয়ে এসেছে যেগুলো মূলত চাঁদ এবং সূর্যের গতিবিধির উপর নির্ভর করে দিনক্ষণ বের করা হয়। এরপর ইয়েলি বলতে থাকে খুব শীঘ্রই একটা ফেস্টিভ্যাল আসতে চলেছে, তবে দিনটা ঠিক কবে সেটা আমি খুঁজে বের করতে পারছি না। কাজ করতে করতে ইয়েলি পাশে ঘুমিয়ে পড়ে। ইয়াও একটা রিপোর্ট এনে তার সামনে দাঁড়িয়ে সেটা পড়তে থাকে যাতে ইয়েলির উপরে রোদ না পড়ে। ইয়েলি এই বিষয়টা খেয়াল করে, এরপর সে আবার ঘুমিয়ে পড়ে। বাড়ি ফেরার সময় ইয়েলি বলে আজ আপনার কি হয়েছে, আজ কেমন জানি আপনাকে অন্যরকম লাগছে। হঠাৎ ইয়াও দেখতে পায় ইয়েলির গলায় লাল লাল অ্যালার্জি দেখা দিয়েছে। ডাক্তার ইয়েলিকে বলে আপনি অদ্ভুত কিছু খেয়েছিলেন? সে বলে আজ আমি একটা নতুন ধরনের পিঠা খেয়েছি যেটা আমি এর আগে কখনো খাইনি। ডাক্তার বলে হয়তো এই পিঠার কারণেই হয়েছে, এটা চুলকাবেন না, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপর ইয়েলি ইউ এর সঙ্গে গোসলখানায় গিয়ে দুষ্টামি করছিল। ইয়াও এসব দেখে খুশি হয়। পরে ইয়াও বলছিল তুমি কিন্তু এটা একদমই চুলকাবে না। ইয়েলি বলে আপনি এত চিন্তা করবেন না, রাতে আমার সঙ্গে সুয়াং থাকবে। ইয়াও অবাক হলে ইয়েলি বলে হ্যাঁ, প্রতিদিনই সে আমার সঙ্গে ঘুমায়। এরপর আজ ইয়াও ইয়েলির সঙ্গে ঘুমাতে আসে। ইয়েলি ভীষণ অবাক হয়ে যায়। ইয়াও বলে আমাদের বিয়ে হয়েছে, আগে আমার পায়ে সমস্যা ছিল তাই আমি আমার দায়িত্ব পালন করিনি। ইয়েলি বলে হঠাৎ করে আপনি আজ কেন এই কথা বলছেন? ইয়াও বলে তুমি যদি এখনো প্রস্তুত না থাকো তাহলে আমরা শুধু ঘুমিয়ে থাকবো। এরপর সে ইয়েলিকে কোলে বসিয়ে বলে আজকে তুমি খুশি হয়েছো? সে বলে হ্যাঁ, আজ আমি অনেক খুশি। ইয়াও বলে তাহলে এখন থেকে তুমি এভাবেই খুশি থাকবে। তুমি তোমার মাকে হারিয়েছো, আমি আমার ভাইকে হারিয়েছি, আমরা স্বামী স্ত্রী। তুমি মনে রাখবে তুমি কখনোই একা না, আমি সবসময় তোমার সাথে আছি। অন্যদিকে ওই দিন যেই ছেলেটা জিনলিকে খবর দিয়েছিল তাকে ধরে ফেলা হয়। কমান্ডার সুইউ এসে বলে আপনি আমার লোককে গ্রেফতার করেছেন, আপনি কি আমাকে এর কোনো জবাব দেবেন না? সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেটও ছিল। ঝ্যাং বলে এই লোকের নাম চিউশিয়ান, একজন লো র্যাঙ্কের ফাইটার, বছরে বেতন 300 মুদ্রা। আমি খোঁজ নিয়ে দেখেছি তার পরিবার খুবই দরিদ্র। এতদিন পর্যন্ত সে খুব সাধারণভাবে বেঁচে ছিল, তবে হঠাৎ সে একটা 3 তলা বাড়ি কিনেছে। এর সব প্রমাণ এই কাগজগুলোতে আছে। ওই দিন আমরা যখন রেড ফক্সকে ধরতে যাচ্ছিলাম হঠাৎ মাঝখান থেকে সে গায়েব হয়ে গিয়েছিল। তারপরেও কি আপনি আমার কাছে জবাব চাইবেন? সুইউ রেগে তাকে জিজ্ঞেস করতে থাকে সত্যিই কি তুমি কারোর সঙ্গে জড়িয়ে আছো? সত্যি করে বলো। এরপরেই দেখা যায় তারা সবাই ওই দোকানটাতে এসেছে, যেই দোকানে এসে ওই ছেলেটা সেদিন প্রথম খবরটা দিয়েছিল। ভেতরে এসেই তারা বলতে থাকে আমরা কোনো নাটক চাই না, সরাসরি বলো তোমরা কার হয়ে কাজ করো, তোমার এই দোকানের কাগজপত্র দেখাও। লোকটি কাগজপত্র আনতে গিয়ে একটা চাকু দিয়ে নিজেকে নিজে আঘাত করে শেষ করে ফেলে। এরপর জিন এসে ইয়াওকে ডেকে নিয়ে যায়। পরে সুইউ তাকে সবকিছু খুলে বলে। জিন বলে আমরা খোঁজ নিয়ে দেখেছি দোকানের ওই লোকটা হলো ইস্টার্ন প্যালেসের একজন সেবক। রেকর্ড মতে 10 বছর আগেই সে মারা গেছে, তবে সে এখনো বেঁচে আছে। ইয়াও বলে বুঝেছি, এবার চলো রাজকুমার জিনলির প্যালেসে চলো। অন্যদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এইসব কথা মার্কিউস মুয়াংকে বলে দেয়। মুয়াংও রাজকুমার জিনলির প্যালেসে যেতে বলে। অন্যদিকে জিনলি দাঁড়িয়েছিল আর পুরনো কথা মনে করছিল। তখন তার লোকেরা সকল প্রমাণ জ্বালিয়ে দিচ্ছিল। ইং এসে বলে কি হয়েছে, কেন বাড়িতে সবাই সবকিছু জ্বালিয়ে দিচ্ছে?
জিনলি বলে, আমি তো আপনাদের আগেই বলেছিলাম ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আসতে। ইং বলে, আমি যাব না। তুমি বলো কি হয়েছে? আমরা স্বামী স্ত্রী, আমি তোমার সাথে থাকতে চাই। জিনলি বলে, আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের দেখা হতে পারে। তারা জোর করে ইংকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন তারা শুনতে পায় ভেতরে আগুন লেগেছে। ইং চিৎকার করে বলতে থাকে, কেউ রাজকুমারকে বাঁচান। তবে ধোঁয়ার কারণে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় ইয়াও এসেছে, আর সে তার লোকেদেরকে এই পুরো বাড়ি চারদিক থেকে ঘেরাও করে ফেলতে বলে। তখনই সে দেখতে পায় মার্কিউস মুয়াং এসেছে। ইয়াও বলে, কোনো খবর দেখছি আপনার কান ছাড়া হয় না। মুয়াং বলে, বিদ্রোহ অনেক বড় অপরাধ, আমি কোনো বিদ্রোহীকে ছাড়বো না। এরপরেই তারা ভেতরে চিৎকারের শব্দ শুনে সেখানে গিয়ে দেখতে পায় পুরো প্যালেসে আগুন লেগে গিয়েছে। তারা রাজকুমার জিনলিকে খুঁজতে বলে। এদিকে ইয়েলি বলতে থাকে, কি এমন হলো যে এত রাতের বেলা বেরিয়ে গেল? তখনই একটা দাসী এসে বলে, পশ্চিমের পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ইয়েলি দৌড়ে ছাদের দিকে ওঠে, আর সে দেখতে পায় দূরে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেটা ছিল জিনলির প্যালেস। তার তখন প্রচন্ড ভয় লাগতে থাকে। এরপর ইয়াও বাড়িতে আসলে ইয়েলি বলে, জিনলির প্যালেসে আগুন লেগেছে, আসলে কি হয়েছে? ইয়াও বলে, সত্যিই সেখানে আগুন লেগেছে, আর জিনলি অলরেডি মারা গেছে। ইয়েলি বলে, অসম্ভব, তোর মতো মানুষ যার কাছে জীবনের দামই সব থেকে বেশি, ও কিভাবে এত সহজে মরে যেতে পারে? ইয়াও বলে, ওর বডি অলরেডি ম্যাজিস্ট্রেট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এরা দুজন একসাথেই সেখানে আসে। ঝ্যাং বলতে থাকে, প্রত্যেকটা বডি খুবই বাজেভাবে পুড়ে গেছে, চেহারা শনাক্ত করা যাচ্ছে না, তবে অন্যান্য জিনিসের ভিত্তিতে আন্দাজ করা হচ্ছে এটা রাজকুমার জিনলি আর তার সাথীরা। করোনার এসে বলে, উচ্চতা দেখে মনে হচ্ছে এটাই রাজকুমার জিনলি, এবং অনেকদিন আগে তার দাঁতের সমস্যা হয়, আমি একটা দাঁত তুলে ফেলেছিলাম। এই বডিরও একটা দাঁত মিসিং, অর্থাৎ এটা কনফার্ম যে রাজকুমার জিনলি ওই আগুনে প্রাণ হারিয়েছে। এবার সত্যিই কি তার কিছু হয়েছে, নাকি সে এখনো বেঁচে আছে? বেঁচে থাকলে কোথায় আছে? এসব বিষয়ে আমরা জানতে পারবো পরবর্তী পার্টগুলোতে। এই পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।